আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের ধারাবাহিক প্যানেল কোডের গত ভিডিওতে আমরা দেখার চেষ্টা করেছি মানব দেহের সাথে যে অপরাধগুলো হইতে পারে সেগুলো আজকে দেখব আমরা সম্পত্তির সাথে কি অপরাধগুলো হইতে পারে। তো যদিও প্যানেল কোডটা আমাদের অনেক বড় সড়ো, কিন্তু যদি আমরা একটু টেকনিক্যালি পড়াশোনাটা করি তাহলে আমাদের জন্য কিন্তু খুব ভালো হয়। এতগুলা সেকশন কিন্তু আমাদের পড়ার দরকার নাই। তার মানে এক নম্বর আপনার দায়িত্ব হচ্ছে গুরুত্বপূর্ণ সেকশনগুলো এবং গুরুত্বপূর্ণ কনসেপ্টটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। গত যে ক্লাসটা আমরা করিয়েছি সেখানে মানবদেহের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে অনেক লম্বা চড়া ছিল, আমাদের প্রায় 299 থেকে নিয়ে 376 পর্যন্ত। কিন্তু এতগুলা সেকশন যেগুলো আমরা পড়েছি এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা সেকশন বা কনসেপ্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলা বারবার পড়ার চেষ্টা করবেন। যেমন আমাদের সেখানে 299টি ছিল কালপেবল হোমোসাইড কাকে বলে, নিন্দনীয় নরহত্যা কাকে বলে, এবং 300 নম্বরে ছিল যে আমাদের হত্যা। তাহলে এই দুইটা সেকশন রিলেটেড যা কিছু আছে এটা আমাদের জন্য সবসময় গুরুত্বপূর্ণ। এই দুইটা সেকশন আমরা ভালো করে পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। সেখানে আমাদের ছিল যে আমরা কি করতে পারি যখন একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করবে, মারবে, যার জীবন নাশ করবে। যদি তিনটা উপাদানের কোনো একটা উপাদান আমরা পাই, ইন্টেনশন পাই, অথবা বডিলি ইনজুরি পাই, অথবা নলেজ পাই, আমরা বলবো যে এখানে কালপেবল হোমোসাইড ঘটছে। এর ভিতরে তখন আমরা নানা প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ দেখেছি এবং পরবর্তীতে দেখেছি যে এগুলার মধ্যে যদি চারটা স্পেশাল ক্যাটাগরি বা উপাদান পাই তখন আমরা ওইটাকে হত্যা হিসেবে কল্পনা করতে পারি। এইটা ছিল আমাদের মূল কনসেপ্ট। এরপরে ছিল আমাদের 319 আর 320, যেখানে আমাদের আঘাত নিয়ে আলোচনা করে। তাহলে 319 আর 320-এর যেই তিনটা উপাদান এবং 8 প্রকারের আঘাত, এটা সবসময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই দুইটা দুইটা চারটা সেকশন আমরা বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করব। এরপরে আমাদের ছিল সেখানে 339 এবং 340, যেখানে আমরা আলোচনা করেছি কি যে অবৈধ যে বাধা এবং অবরোধ। এরপরে ছিল আমাদের 350 এবং 351, যেখানে আমাদের ছিল ক্রিমিনাল ফোর্স এবং হচ্ছে যে আমাদের অ্যাসল্ট। তাহলে প্রতি জায়গায় আমরা দুইটা কোটা করে যদি সেকশনকে বারবার ডিভিশন দেই, মূল কনসেপ্টটা কিন্তু আমাদের এটাই। এরপরে ছিল আমাদের কিডন্যাপিং এবং অ্যাবডাকশন 359 থেকে নিয়ে মোটামুটি যদি আমরা দেখি 364 পর্যন্ত। এই কয়টা সেকশন আমাদের গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ ছিল আমাদের দর্শন রিলেটেড 375 থেকে নিয়ে 377। তো আপনি বাকি সেকশনগুলো যদি আপাতত বাইরে রেখে এই মূল কয়টা সেকশন যদি বারবার পড়ে নিজের আয়ত্তে নিতে পারেন, তো পরীক্ষার যখন আপনার শিডিউল দিবে তখন আপনি ওগুলা বাকি শাস্তিগুলো একবার চাইলে দেখতে পারেন, না চাইলে নাই। কিন্তু এই কয়টা সেকশনে কিন্তু ওই টোটাল যতগুলা সেকশন আমরা গত ক্লাসে পড়াইছি তার মেরুদণ্ড। সেম আজকের ক্লাসে আমরা ওইরকম কিছু সেকশন দেখব। তো আপনার শাস্তিগুলো যদি মনে নাও থাকে টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আপনি বোঝার চেষ্টা করবেন যে মূল অপরাধটা কি আর ওইটা কোন সেকশনের মধ্যে আছে। তাহলে সম্পত্তির বিরুদ্ধে কেমন অপরাধ হইতে পারে, এটার জন্য আমরা টোটাল প্রধানত 11 প্রকারের অপরাধ পাবো। তাহলে আপনার এক নাম্বার দায়িত্ব হচ্ছে আইনজীবী যদি আপনি হন, আশেপাশে চুরি, ডাকাতি এগুলা ঘটবেই সম্পত্তি নিয়ে। এই 11 প্রকার অপরাধের উপাদানটা যদি আপনি একটু মনে রাখতে পারেন আর সেকশন নাম্বারটা, আপনার টোটাল পড়া কিন্তু কমপ্লিট। তাহলে এখানে লাইন মাত্র 11টা, বাংলা নামটা ইংরেজি নামটা আর সেকশন নাম্বারটা মনে রাখবেন। তাহলে এই যে টোটাল 378 থেকে 462 এতগুলো সেকশন কিন্তু আপনার 11টা শব্দের মধ্যে সীমাবদ্ধ। বাকি প্রতিটার পৃথক পৃথক শাস্তি আছে, ওগুলো আপনার না পড়লেও চলবে, বা যখন আপনি পরীক্ষার শিডিউল দিবে তখন একবার আপনি দেখবেন, তখনই কিন্তু ইজিলি মনে থাকবে। তো দেখেন আমরা আগে এই 11টা অপরাধকে কনসেপ্ট আকারে বোঝার চেষ্টা করি, কারণ এটা যদি আমরা না বুঝতে পারি আমাদের জন্য কিন্তু খুবই সমস্যা। কারণ আপনি যতই মুখস্থ করেন, যদি আপনি বুঝে না পড়েন আপনি কিন্তু ভুলে যাবেন। তো এই জন্য মেইন হচ্ছে বুঝতে হবে, তারপরে মুখস্থ। এখন এইখানে যে সম্পত্তির বিরুদ্ধে অপরাধগুলার কথা বলতেছে, তো আমরা বাস্তবে আগে একটা জিনিস চেষ্টা করি যে সম্পত্তির বিরুদ্ধে আমাদের যে অপরাধগুলা হবে, এক প্রকারের সম্পত্তির বিরুদ্ধে অপরাধ হবে, সম্পত্তিটা আপনার কাছেই থাকবে, সম্পত্তির দামও কমবে না, কোনো প্রকার ক্ষতিও হবে না, কোনো কিছুও হবে না। কিন্তু আপনার সম্পত্তি যেটা আপনার অনুমতি ছাড়া ওই সম্পত্তিটা কেউ ব্যবহার করা, ওই সম্পত্তিটা কেউ হাতে নেওয়া,
এই যে আপনার একটা এক্সক্লুসিভ রাইট, যে আপনার অনুমতি ছাড়া কেউ ওই সম্পত্তিতে হাত দিবে না, এইটা যদি ভঙ্গ করে তাহলে এক প্রকারের অপরাধ হয়। তাহলে আপনি এই 11 প্রকারের মধ্যে এক প্রকারের কমন অপরাধ পাইলেন, যেখানে সম্পত্তির অধিকারের উপর হস্তক্ষেপ করা রিলেটেড আমরা অপরাধ পাবো। সম্পত্তি ঠিকই থাকবে, আপনার মোবাইল আপনার কাছেই আছে, আপনার ঘড়ি আপনার কাছেই আছে, আপনার টাকা পয়সা আপনার কাছেই আছে। আমি যখন আপনার অনুমতি ছাড়া আপনার মোবাইলটা আমি কি করব, ব্যবহার করার চেষ্টা করব, তখন আমি এক প্রকারের অপরাধ করব। মোবাইলে কিন্তু আমি ক্ষতি করি নাই, ভাঙ্গিও নাই, কিছু করিও নাই, আপনার কাছেই আছে। তাহলে এইটা আমরা পাবো 441 থেকে নিয়ে 462 পর্যন্ত। এই যে সেকশনগুলো আছে এগুলোকে আমরা বলি যে অপরাধমূলক অনুপ্রবেশ বা ক্রিমিনাল ট্রেসপাস। তাহলে একটা অপরাধ সম্পর্কে আপনার একদম বেসিক একটা ধারণা আপনি নিয়ে নিলেন, যে ক্রিমিনাল ট্রেসপাস এমন অপরাধ যেখানে সম্পত্তি প্রপার্টির কোনো ক্ষতি হয় না, সম্পত্তি প্রপার্টি মালিকের কাছেই থাকে, কিন্তু ওই প্রপার্টিতে যে মালিকের অনুমতি ছাড়া কেউ আসা নিষেধ, এই অধিকারটা ভঙ্গ হয়েছে। আপনার বাসাতে আপনি আছেন, তো আমি কলিং বেল দিলাম, তা আপনি দরজাটা খুললেন, আপনি আমাকে দেখে ঢুকতে দিবেন না, আমি জোর করে আপনার ঘরে ঢুকলাম, কিছু চুরি করি নাই, কিছু ভাঙ্গি নাই, কিছু করি নাই, তারপরে আমি অপরাধ করলাম, কারণ আপনার বাসায় আপনার অনুমতি ছাড়া আমার প্রবেশ করাটা অপরাধ। তাহলে এই একটা কনসেপ্ট আমরা মনে রাখবো, যেটাকে বলতেছি আমরা ক্রিমিনাল ট্রেসপাস, অপরাধমূলক অনুপ্রবেশ। সাথে সাথে সেকশন নাম্বারটা মনে রাখার চেষ্টা করবেন, 441 থেকে 462। তাহলে আপনার আমরা বলতে পারি যে এক প্রকারের অপরাধ আপনার কি হয়ে গেল, মুখস্থ করা হয়ে গেল। এটা হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাস বা অপরাধমূলক অনুপ্রবেশ। এর ভিতরে আমরা তখন আরো স্পেশাল এক প্রকারের অপরাধ পাই, সেটাকে বলে যে আমরা যদি আপনার গৃহে, আপনার ঘরে যদি 6টা বিশেষ প্রক্রিয়ায় যদি প্রবেশ করি, যেমন দরজা ভাঙে প্রবেশ করি, আপনার অনুমতি ছাড়া প্রবেশ করি, পিছনের দরজা দিয়ে প্রবেশ করি, এরকম 6টা ভাবে যদি আপনার ঘরে প্রবেশ করি, এই যে ক্রিমিনাল ট্রেসপাসটা করি, আমরা বলি যে হাউস ব্রেকিং করলাম। তাহলে এটা কয় প্রকারে হাউস ব্রেকিং হইতে পারে? 6 প্রকারে। তার মানে আপনি আরো একটা অপরাধ জানতে পারলেন, দুইটা একসাথেই হয়ে গেল। তাহলে সম্পত্তির বিরুদ্ধে, যেখানে সম্পত্তি আপনারই থাকে, সম্পত্তি মালিকের কাছেই থাকে, যিনি সম্পত্তিতে অপরাধ করেন উনি কোনো প্রকার আর্থিকভাবে বেনিফিটেড হন না, কোনো কিছু নিয়েও যান না, শুধু মালিকের এক্সক্লুসিভ রাইটকে ভঙ্গ করেন বলেই অপরাধটা ক্রিমিনাল ট্রেসপাস। আর এই ক্রিমিনাল ট্রেসপাস যখন কোনো মানুষ কোনো গৃহে প্রবেশের ক্ষেত্রে 6টা পদ্ধতির কোনো একটা পদ্ধতি অবলম্বন করে, আমরা বলি যে হাউস ব্রেকিং করলো। তাহলে এইভাবে এই দুইটা আপনি আগে মুখস্থ করে নেবেন। এখন চলে আসি যে আমরা এখানে তো যিনি সম্পত্তির বিরুদ্ধে অপরাধটা করতেছিলেন তার তো ব্যক্তিগত কোনো লাভ হইল না, আপনার জিনিস আপনার কাছেই আছে। এখন আসি আমরা নর্মালি আমাদের সমাজে দেখি আপনার মোবাইলটা চুরি হয়, ঘড়িটা চুরি হয়, আপনার থেকে কেউ টাকা পয়সা নিয়ে যায়। তো এখন ওই প্রকারের অপরাধ আমরা দেখি যেখানে মালিকের কাছ থেকে ওই জিনিসটা চলে যায় বা থাকলেও তার দাম কমে যায়। তাইলে সম্পত্তির সাথে যে বাস্তব অবস্থার উপর ভিত্তি করে অপরাধটা হবে। এতক্ষণ তো কি হয়েছে, আপনার এক্সক্লুসিভ রাইটটা ভঙ্গ হয়েছে, ফিজিক্যালি সম্পত্তির কোনো ড্যামেজ হয় না, এখনো ফিজিক্যালি ড্যামেজ হবে। তাহলে আমরা প্রথমেই দেখব যে আপনার সম্পত্তির বিরুদ্ধে যে অপরাধটা ঘটলো, যিনি অপরাধটা করলেন উনি কি আর্থিক দিক থেকে লাভবান হইলেন না হন নাই। আপনার মোবাইলটা যদি চুরি করে নিয়ে যায়, চোর লাভবান হইলো, বিক্রি করলে টাকা পাবে। আপনার ঘড়িটা, আপনার যে স্বর্ণ অলংকার যদি কেউ চুরি করে নিয়ে যায়, সে কি হবে, লাভবান হবে। আর যদি এমন কোনো কাজ করে যার কারণে সে লাভবান হয় নাই কিন্তু আপনার ক্ষতি করছে, আপনার সম্পত্তির ভ্যালু কমায় দিছে, এই প্রকারের একটা অপরাধ পাবো, যেখানে যিনি অপরাধ করছেন উনি ব্যক্তিগতভাবে টাকা পয়সার মালিক হন নাই, 1 টাকাও তার লাভ হয় নাই, কিন্তু অপরপক্ষে আপনার ক্ষতি করে দিছে, আপনার সম্পত্তিটা নষ্ট করছে অথবা তার দামটা কমায় দিছে। আপনার হাতে মোবাইল ছিল, সে মোবাইল চুরি করে নাই, মোবাইলের স্ক্রিনটা সে ভেঙে দিছে। আপনার কোটি টাকার গাড়ি ছিল, সে গাড়ির মধ্যে দাগ টেনে দিছে। তো কি করছে, আপনার প্রপার্টির ভ্যালু কমায় দিছে। অথবা আপনার বাড়ি ছিল, সে আগুন লাগায় দিছে। তো কি করছে, আপনার প্রপার্টির ক্ষতি করছে। তো এইটাকে আমরা বলি যে মিসচিফ। ইংরেজি শব্দটা মনে রাখবেন, মাঝে মাঝে পরীক্ষা এটাই দেয়, মিসচিফ কত ধারায় আছে। তাহলে মিসচিফ মানে আপনি নিতে পারেন ক্ষতি করা, বিনষ্ট করা, দুটোই মনে রাখতে পারেন। তাহলে এখন আমরা আরেক প্রকারের অপরাধ পাইলাম, যেখানে অপরাধী অপরাধ তো করে কিন্তু তার নিজস্ব কোনো লাভ হয় না, কিন্তু মূল মালিকের প্রপার্টিটা সে ধ্বংস করে দেয়, অথবা দাম কমায় দেয়, অথবা তার কর্মক্ষমতা কমায় দেয়। তিনটার যে কোনো একটা হইতে পারে।
তাহলে এটাকে বলতেছি আমরা মিসচিপ 425 থেকে নিয়ে 440 পর্যন্ত এটা পাবো। এইভাবে আগে মূল জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন যে এই মিসচিপ করার ক্ষেত্রে অপরাধী নিজে কোনোভাবে বেনিফিট হয় না। এখন আসি আমরা, অপরাধী অপরাধ করবে, আর্থিকভাবে সে লাভবান হবে, টাকা পয়সা স্বর্ণ গয়নাপাতি সে চুরি করে নিয়ে যাবে। এখন আমরা চিন্তা করি যে সে যে আর্থিকভাবে লাভবান হবে, তাইলে তার এই অপরাধ করাটা, আপনার মোবাইলটা চুরি করার ইচ্ছাটা তার কখন জাগলো, আপনার বাসা থেকে গোল্ড নেওয়ার চুরি করার ইচ্ছা তার কখন জাগলো? তার মানে এখন আমরা তার ইন্টেনশনের উপর ভিত্তি করে অপরাধকে ভাগ করব। দুটা হইতে পারে, একটা হইতে পারে যে সম্পত্তিটা আপনার কাছেই আছে, দেখে তার লোভ হইল, চিন্তা করলো যে সুযোগ পাইলে চুরি করব। আরেকটা হইতে পারে যে আপনার মোবাইলটা ঘড়িটা কোথাও পড়ে গেছে, সে দেখছে, দেখার পরে সে নিয়ে চলে গেছে, আপনার কাছ থেকে জোর করে নেয় নাই, তার হস্তগত হওয়ার পরে তার কাছে লোভ মনে হইছে, রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটা আইফোন পাইলেন, আপনার মনে হইল যে করিম সাহেবের আইফোন দিয়ে দিবেন, পরবর্তীতে মনে করলেন যে না, তাকে আপনি দিবেন না। তার মানে সম্পত্তিটা আপনার হাতে আসার পরে অপরাধ করার ইচ্ছা জাগছে। তাহলে এই দুই ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারবো। তো প্রথমেই আমরা দেখার চেষ্টা করি যে সম্পত্তিটা আপনার হাতে আসার পরে যদি অপরাধ করার ইচ্ছা জাগে, আপনি একটা মোবাইল পাইছেন, আপনি একটা ঘড়ি পাইছেন, একটা স্বর্ণ পাইছেন, কারো বাসায় বেড়াইতে গেছেন, সেখানে একটা মূল্যবান জিনিস পাইছেন, আপনি জানেন এটা কার, অথবা আপনি জানেন না কিন্তু আপনি চুপ মারে বসে আছেন, কাউরে বলতেছেন না যে এই জিনিসটা কার। তার মানে এই সম্পত্তিটা হাতে আসার পরে আপনার অপরাধ করার ইচ্ছা জাগছে। তো এর দুইটা নাম হইতে পারে। একটা নাম আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন, মানে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ। এই সম্পত্তি আমাদের হাতে আসার পরে যদি আমরা অপরাধ করার ইচ্ছা জাগে, দুই প্রকারের অপরাধ আমরা করতে পারি। একটা হচ্ছে যে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন বা অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ। আরেকটা হইতে পারে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। দুটার মধ্যে শুধু সামান্যই পার্থক্য। একটাতে হইছে যেটা, সেটাতে হচ্ছে যে আপনাকে উনি জিনিসটা নিজ হাতে দেয় নাই, আপনি অর্ডিনারি কোর্সে অর্ডিনারি জায়গায় ঘুরতে ফিরতে কোনোভাবে জিনিসটা আপনি পাইছেন। আর যেটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, যেমন ধরেন যে আপনি কুরিয়ার কোম্পানিকে একটা জিনিস দিলেন এক জায়গায় পৌঁছায় দেওয়ার জন্য, ওই কুরিয়ার কোম্পানি আপনার জিনিসটা মেরে দিল, আপনি রহিম সাহেবকে জিনিসটা দিয়ে বললেন যে এটা করিম সাহেবের বাসায় একটু পৌঁছাই দিয়েন, রহিম সাহেব জিনিসটা নিয়ে পালাইলো। তার মানে যখন কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় কাউকে বিশ্বাস করে কিছু দিবে, আর যখন তারপরে অপরাধ করার ইচ্ছা জাগবে, তখন সেটা হবে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। আর অর্ডিনারি স্বাভাবিকভাবে চলাফেরায় যখন আমরা কোনো সম্পত্তি পাবো, প্রপার্টি পাবো, তারপরে যদি অপরাধ করার ইচ্ছা জাগে, ওইটাকে আমরা বলবো যে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন। আর যদি কেউ আমাদের উপর কোনো সম্পত্তি বিশ্বাস করে দেয় আর আমরা যদি তার বিশ্বাস ভঙ্গ করি, তখন হবে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। এর বাংলা এবং ইংরেজি নামটাই কিন্তু আপনার জন্য মুখস্থ রাখতে হবে। এখন আসি আমরা, তাহলে এটা আমরা দেখে ফেললাম যে একটা সম্পত্তি যদি আমার কাছে আসে, আসার পরে দুই প্রকারের অপরাধ আমি করতে পারি। একটা হচ্ছে যদি সম্পত্তিটা আমি অর্ডিনারি ভাবে সাধারণভাবে চলতে ফিরতে যদি পাই, যদি অপরাধ করি, তখন হবে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন। আর যদি কেউ সম্পত্তিটা আমার হাতে দেয় বিশ্বাস করে রাখার জন্য বা কাউকে দেওয়ার জন্য, অথবা এটা রক্ষণাবেক্ষণ করার জন্য, কিন্তু আমি যখন তার বিরুদ্ধে অপরাধ করব, তখন হবে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। এখন চলে আসি যে সম্পত্তি আমার কাছে নাই, সম্পত্তি মূল মালিকের কাছে আসতে অপরাধী ওই সম্পত্তিটা দেখে তার মনে হইল অপরাধ করার ইচ্ছা জাগলো। এখন আমরা তাহলে যাব যে অপরাধটা আমরা করতেছি যে এইখানে মূল মালিকের এখন সম্মতি আছে কিনা। তাহলে সম্মতির উপর ভিত্তি করে এখন আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে যেখানে আপনার কোনো সম্মতি নেই, যেমন চুরি করা। আপনার বাসায় গেলাম, আমি একটা ভালো ঘড়ি দেখলাম, মোবাইল দেখলাম, আংটি দেখলাম, আপনার অনুমতি ছাড়া আমি এটা নিয়ে আসলাম, তো ডেফিনেশন অনুযায়ী এটা হচ্ছে চুরি। তার মানে আপনার সম্মতি ছাড়া আমি আপনার জিনিসটা নিয়ে আসলাম, চুরি করে ফেললাম। আরেকটা হইতে পারে যে আপনার সম্মতি আমি আদায় করছি, তবে ইল্লিগালি ম্যানিপুলেশন করে, আপনারে ভয় দেখিয়ে, আপনার মাথায় পিস্তল ঠেকায় বলছি যে কি আছে দিয়ে দেন, আপনি নিজেই বের করে দিলেন। তাহলে এইভাবে তিন প্রকারের অপরাধ হইতে পারে। একটা হচ্ছে কি, যেটাকে আমরা বলি যে এক্সটর্শন। বলছে যে আপনার ছেলে তো স্কুলে যায়, কালকে 10 লাখ টাকা পাঠাই দিবেন, নাইলে ছেলেরে পাবেন না। তো আপনি নিজ হাতে 10 লাখ টাকা দিয়ে তার হাতে পৌঁছাই দিছেন, সে কিন্তু আপনার কাছে আছে, জোর করে নাই।
কিন্তু মোবাইলে আপনারা কি করছে, ভয়ের মধ্যে রাখছে। তার মানে আপনার সম্মতি ছিল কিন্তু সম্মতিটা হচ্ছে প্রলুটেড সম্মতি, তখন আমরা বলবো এক্সটর্শন হইছে। এরপরে যেটা হচ্ছে যে আপনার দস্যুতা। দস্যুতা আর এক্সটর্শনের মধ্যে একটাই পার্থক্য, ওইটার মধ্যে আপনারে সময় দিছে, আপনারা মোবাইলে বলছে, আপনার মাথার মধ্যে আসে কি করে নাই, পিস্তল ঠেকায় নাই। এখন আপনি ব্যবসায়ী মানুষ, সন্ধ্যাবেলা দোকান বন্ধ করতেছেন, টাকা পয়সা আছে, তখনই একজন আইসা আপনার মাথায় পিস্তল ধরলো, বললো যা আছে দিয়ে দেন। ইমিডিয়েট যখন আপনার প্রাণের ভয় থাকবে, ইমিডিয়েট, তৎক্ষণাৎ, তখন যখন আপনি দিয়ে দিচ্ছেন, তখন আমরা বলবো যে রবারি হইলো আপনার সাথে। আর ওই কাজটাই যখন 5 জন মিলে আসে আপনার সাথে করবে, তখন আমরা বলবো যে ডাকাতি হইল। এই কনসেপ্টটা যদি একবার মাথার মধ্যে ঢুকাইতে পারেন, দেখবেন যে প্রপার্টি রিলেটেড যত প্রকার প্রশ্ন আসবে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। তাহলে আমরা সম্মতির দিক থেকে 2 প্রকারের অপরাধ পাইলাম। একটা হচ্ছে যেখানে আপনার সম্মতি থাকবে না, তখন আমরা বলবো চুরি হইছে। আর যখন আপনার সম্মতি তো থাকবে কিন্তু ওইটা আপনার বৈধ সম্মতি না, আপনারা ভয়ভীতি দেখায় নানা প্রকার ভাবে আপনাকে যদি সম্মতি আদায় করা হয়, তখন সেটা হইতে পারে কি হবে, বলপূর্বক আদায় হবে, অথবা দস্যুতা হবে, অথবা ডাকাতি হবে। 3 প্রকারের অপরাধ। এখন যেটা আমরা দেখতে পারি যে আপনার সম্মতিটা যদি আপনার কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায় করা হয়, আপনি সম্মতি দিয়েছেন, আপনারা ভয় দেখায় নাই, কিন্তু আপনার সাথে ফ্রড হয়েছে এক প্রকারের। যেমন ধরেন যে বাংলাদেশের আশেপাশে বা বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে শাড়ি নানা প্রকার কিছু হকাররা বিক্রি করে, তো আপনি হয়তো জানেন না, জিজ্ঞেস করলো, সে বললো যে এটা টাঙ্গাইলের তাঁতের শাড়ি, খুব ভালো মানের শাড়ি। এখন ওই তাঁতের শব্দটা শুনে আপনি সম্মতি দিচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে দেন, কিন্তু বাস্তবে এটা কিন্তু না। তার মানে সে আপনার কি করলো, প্রতারণা করে আপনার সাথে সম্মতিটা আদায় করলো। তো তখন আমরা বলবো যে আপনার সাথে কি হয়ে গেল, ফ্রড হয়েছে, প্রতারণা হয়েছে, চিটিং হয়ে গেছে। আর এই যে আমরা সম্মতিগুলার আদায় করতেছি জোরপূর্বক অথবা প্রতারণার মাধ্যমে, ভয়ের মাধ্যমে, এই যে সম্পত্তিগুলা চুরির মাধ্যমে হোক, দস্যুতার মাধ্যমে হোক, এইগুলা যে আদায় করতেছি, এগুলারে আইনের ভাষায় বলে যে চোরাইমাল। এই টোটাল 11 প্রকারেরই হচ্ছে আমাদের মেইন জিনিস। তাহলে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আপনি প্রপার্টি রিলেটেড যে অপরাধগুলো আপনি পড়তে যাবেন, পড়ার আগে এই 11টা অপরাধ সম্পর্কে আপনার সামান্য একটু বেসিক ধারণা হয়েছে কিনা এটা আগে মাথায় নেবেন। তাহলে এইটাকে যদি আমরা আগে সামারি করি, তাহলে মালিকের কাছেই সম্পত্তি থাকে, সম্পত্তির কোনো ক্ষতি হয় না, কিন্তু সম্পত্তিটা তার অনুমতি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারে না, কিন্তু অন্যজন যখন ব্যবহার করে আমরা বলি যে কি করলো, ক্রিমিনাল ট্রেসপাস হইল। এরপরে যিনি অপরাধটা করতেছেন উনি যদি ওই সম্পত্তি থেকে লাভবান না হন, কিন্তু মূল মালিকের যদি ক্ষতি করেন, ধ্বংস করেন, সম্পত্তির দাম কমায় দেন, আমরা বলি যে মিসচিপ করলেন। আর যখন অপরাধী নিজে লাভবান হবে, তখন আমরা দেখবো যে তাইলে তার অপরাধটা করার ইচ্ছা কখন জাগলো, সম্পত্তি তার হাতে পৌঁছানোর পরে না পৌঁছানোর আগে। পরে হইলে 2 প্রকারের অপরাধ হবে, একটা হচ্ছে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন, আর একটা হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। আর যদি সম্পত্তিটা মূল মালিকের কাছে থাকার সময় তার অপরাধ করার ইচ্ছা জাগে, তখন আমরা দেখব যে আসলে এই অপরাধটা করছে কিভাবে, সম্মতি নিছিল কিনা। যদি সম্মতি না থাকে আমরা বলবো যে চুরি করছে। যদি সম্মতি থাকে কিন্তু পলিউটেড সম্মতি, ইললিগাল, যদি যে তার সম্মতিটা হয় যেখানে তার কোনো প্রকার লিগালি সে সম্মতি দেয় না, আপনি তার ভয়ের মাধ্যমে, প্রতারণার মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে সম্মতি আদায় করছেন, তখন আমরা বলবো হয় আপনি এক্সটর্শন করছেন, অথবা রবারি করছেন, অথবা ডাকাতি করছেন, অথবা আপনি চিটিং করছেন। আর এর মাধ্যমে যে সম্পত্তিগুলো আদায় হচ্ছে এগুলাকে বলে চোরাই মাল। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে এভাবে 1-2 বার নিজের মতো করে 11টা অপরাধ আপনি একটু যাচাই বাছাই করার চেষ্টা করেন। যদি এটা আপনার মাথার মধ্যে যায়, তখন আপনি যাবেন পরবর্তী জিনিসগুলার দিকে। তো আমরা মূল জিনিসটা একটু এখন দেখার চেষ্টা করি 1 বাই 1। সেটা হচ্ছে যে প্রথমে আমাদের চুরি। চুরি কাকে বলে, চুরি দ্বারাই শুরু হবে। আর প্রতিটা অপরাধ আপনি এইভাবেই পড়ার চেষ্টা করবেন, প্রতিটা অপরাধ আপনি এইভাবেই পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে। কারণ আপনি যখন উপাদানটা যদি ভালো করে পড়তে পারেন, বুঝতে পারেন, ওই অপরাধটা আপনি যদি 1 বছর পরেও যদি আপনি পড়েন, আপনি কিন্তু ভুলবেন না যে এইটা অপরাধ হবে কি হবে না। তাহলে চুরির ক্ষেত্রে আমরা টোটাল হাতটা ব্যবহার করতে পারেন, আপনি টোটাল 5টা সেকশন পাবেন।
5টা উপাদান পাবেন, 5টা ব্যাখ্যাও পাবেন। তার মানে চুরির ক্ষেত্রে আমাদের 5 5 5 দিয়ে কিন্তু শুরু হচ্ছে। চুরি হইতে গেলে দেখেন যে টোটাল 5টা উপাদান লাগবে। যদি কোনো একটা অপরাধের ক্ষেত্রে আমরা চুরি বলতে চাই, এই 5টা উপাদানের কোনো একটা উপাদান না থাকলে ওইটা চুরি হবে না। অন্য অপরাধ হইতে পারে, কিন্তু ওইটাকে আমরা চুরি বলতে পারবো না। এক নাম্বারটা হচ্ছে, চুরি করার ক্ষেত্রে আপনাকে ইন্টেনশন দেখাইতে হবে যে ডিসঅনেস্ট একটা ইন্টেনশন ছিল, অসাধু উদ্দেশ্য ছিল। যেমন ধরেন যে অসাধু উদ্দেশ্য আমরা কিভাবে আইডেন্টিফাই করব। ধরেন যে বর্ষাকাল, আপনার আপনি গ্রামে থাকেন বা আশেপাশে যেখানেই থাকেন, আপনার পাশের যে বাড়িওয়ালা সে বেড়াইতে গেছে, কাপড় চোপড় বাইরে শুকাইতে দিয়ে গেছে। এখন বৃষ্টি আসতেছে দেখে আপনি কাপড় চোপড়গুলো আপনার বাসায় নিয়ে রাখছেন। আপনি তার অনুমতি ছাড়া, তার সম্মতি ছাড়া আপনি এগুলো কিন্তু নিয়ে আসছেন। ওভারঅল দেখলে আপনি চুরি করছেন। কিন্তু এই একটা উপাদান আপনাকে পার্থক্য করে দিবে। ওই কাপড়গুলো আনার পিছনে আপনার উদ্দেশ্যটা কি? যাতে এগুলো ভিজে না যায়। তার ক্ষতি করা কিন্তু আপনার উদ্দেশ্য ছিল না। অতএব আপনি ওই জিনিসটা চুরি করেন নাই। 4টা উপাদান থাকলেও একটা উপাদান মিসিং, সেটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে এই জিনিসটা মনে রাখবেন যে প্রতিটা অপরাধকে আমরা ছোট ছোট উপাদানে ভাগ করব। যদি প্রতিটা উপাদান না পাই, আমরা বলবো যে এটা চুরি হয় নাই, অন্য কিছু হইতে পারে। তাহলে 1 নাম্বার ক্ষেত্রে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে, জাস্ট 1 সেকেন্ড অপেক্ষা করার চেষ্টা করি।
তো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের চুরি বা যে কোনো অপরাধ যখন আমরা পড়ার চেষ্টা করব, আমরা উপাদানগুলোকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য বেস্ট হবে। না হলে আপনি যতই মুখস্থ করেন কয়দিন পরে কিন্তু মনে থাকবে না। তাহলে এক নম্বরে যদি আমরা বলি যে চুরির 5টা উপাদান আছে, এর মধ্যে প্রথম উপাদান হচ্ছে ইন্টেনশন। আপনি যে জিনিসটা নিলেন এর পিছনে ইন্টেনশনটা কি, যদি আপনার অসাধু উদ্দেশ্য থাকে। 2 নম্বর হচ্ছে একটা মুভেবল প্রপার্টি হইতে হবে, তার মানে আমাদের ইমুভেবল প্রপার্টি চুরি করা যায় না। এরপরে হচ্ছে উইদাউট কনসেন্ট, মানে ওই ব্যক্তির সম্মতি ছাড়া। এরপর হচ্ছে আপনাকে কি করতে হবে, দখলটা স্থানান্তর করতে হবে, মানে জিনিসটা যেই জায়গায় ছিল ওই জায়গা থেকে স্থানচ্যুত করতে হবে। আর 5 নম্বর জিনিসটা হচ্ছে ওই জিনিসটা অবশ্যই অবশ্যই কারো দখলে থাকতে হবে, সেটা সরাসরি দখল হইতে পারে অথবা আনুমানিক দখল হইতে পারে। তাহলে এই 5টা উপাদান যদি থাকে তখন আমরা বলবো যে চুরি, আর যে কোনো একটা মিসিং হইলে আমরা বলবো যে এটা চুরি হয় নাই। যেমন আপনি কারো বাসায় গেলেন, বেড়াইতে গেলেন, এটাকে বোঝানোর জন্য প্রায় 16টার মতো উদাহরণ দেওয়া আছে বেয়ার অ্যাক্টের ভিতরে। 16টা উদাহরণ থেকে মাঝে মধ্যে এমসিকিউ আসে। এই উদাহরণগুলোতে আপনাকে কোনো জায়গায় বুঝাইছে যে যেমন ধরেন যে আমরা বলতে পারি একটা ইমুভেবল প্রপার্টি চুরি হবে না, একটা গাছ কখনো চুরি হয় না, কারণ গাছ একটা ইমুভেবল প্রপার্টি, যেহেতু এটা মাটির সাথে সংযুক্ত। তবে আমাদের ব্যাখ্যা দিয়ে বলে যে গাছটা যদি আপনি মাটি থেকে পৃথক করেন তখন চুরি হবে। তাহলে এই 5টা উপাদান আগে মুখস্থ করবেন, যে একটা আমার অসাধু উদ্দেশ্য থাকবে, মুভেবল প্রপার্টি হবে, যার যে কোনো ব্যক্তির আনুমানিক দখলে থাকবে বা সরাসরি দখলে থাকবে। আমি কি করব, তার অনুমতি ছাড়া যখন আমরা এটা কি করব, স্থানচ্যুত করব, তখন আমরা বলবো যে চুরি হয়ে গেছে। তো এখানে 5টা ব্যাখ্যা আছে। 1 নম্বর ব্যাখ্যা বলতেছে যে মাটির সাথে সংযুক্ত জিনিস চুরি করা যায় না। যেমন ধরেন যে গাছ আছে, গাছ নর্মালি চুরি করা যায় না, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। কিন্তু তারা বলতেছে যে মাটি থেকে পৃথক করলে চুরির বস্তু হইতে পারে। তাহলে 1 নম্বর জেনারেল কথা হচ্ছে আমাদের সরাসরি যেটা মাটির সাথে সংযুক্ত সেটা চুরির বিষয় না, তবে যদি মাটি থেকে পৃথক করেন চুরির বিষয় হইতে পারে, তার মানে গাছও চুরি হইতে পারে। 2 নম্বরে ব্যাখ্যা তারা বলতেছে যে মাটির থেকে যখন আপনি গাছটাকে মাটি থেকে পৃথক করবেন, ওই পৃথক করা মাত্রই চুরি সংগঠিত হবে, আপনি গাছটা নিয়ে যান অথবা না যান দেখার বিষয় না। আপনি একটা জিনিস স্বাভাবিকভাবে মাটির সাথে সংযুক্ত ছিল, আপনি করাত দিয়ে গাছটা কাটছেন, গাছটা নিচে পড়ছে, হয়তো মালিক টের পাইছে, আপনি ভাগছেন, তারপরে আপনি চুরি করে ফেলছেন, কারণ আপনি মাটি থেকে পৃথক করছেন। 3 নম্বর ব্যাখ্যা তারা বলতেছে যে যদি কোনো জিনিসকে কোনো একটা বাধা দ্বারা কোনো জায়গায় কি করা হয়েছে, আটকিয়ে রাখা হয়েছে, অথবা কোনো জায়গায় বাধা দিয়ে একটা জিনিস রাখা হয়েছে, একটা গাড়ি হোক বা কিছু হোক, আপনি যদি ওই বাধাটা সরানো মাত্রই আপনি কি করবেন, যখন ওই জিনিসটা সরানোর পর ওইটা গতি লাভ করবে। যেমন ধরেন যে কোথাও একটা গাড়ি কেউ পার্ক করে রাখছে পাহাড়ি জায়গায়, এখন আপনি যদি সেখানে একটা পাথর দিয়ে রাখছে, পাথরটা আপনি শুধু সরাইছেন, আপনি আর কিছু করেন নাই, গাড়িটা নিচের দিকে পড়ছে, তার মানে আপনি চুরি করছেন। আর 4 নম্বরে যেটা বলতেছে যে যখন আপনি পশু পাখিকে কোনো গতি দিবেন, কেমন, যেমন ধরেন যে একটা ছাগল বাসার মধ্যে আছে, আপনি বাসার পাশে দিয়ে যাচ্ছেন, তাকে কিছু কাঁঠাল পাতা দেখাচ্ছেন দূরে থেকে, যাতে আপনার কাছে সে আসে, আপনার ইন্টেনশন আসলে আপনি নিয়ে যাবেন। এই যে আপনি তারে কাঁঠাল পাতা দেখাইলেন, সে আপনার দিকে কি অগ্রসর হইল, এই অগ্রসর হওয়া মাত্রই আপনি চুরি করলেন, চাই জিনিসটা আপনি নিয়ে যাইতে পারেন অথবা না পারেন। আর সর্বশেষ আমরা যে বললাম ব্যক্তির সম্মতি লাগবে, বলতেছে যে এই সম্মতিটা 2 প্রকার হইতে পারে। একটা হচ্ছে এক্সপ্রেস সম্মতি, আপনি সম্মতি দিলেন হ্যাঁ নিয়ে যান। আর একটা হতে পারে যে ইমপ্লাইড। তাহলে এই 5টা ব্যাখ্যা একটু মনে করার চেষ্টা করবেন। তাহলে 1 নম্বর হচ্ছে মাটির সাথে জিনিস চুরি করা যায় না, তবে চুরির বস্তু হইতে পারে মাটি থেকে পৃথক করলে। 2 নম্বর ব্যাখ্যা বলতেছে যে মাটি থেকে পৃথক করা মাত্রই চুরি হয়ে গেছে। 3 নম্বর বলতেছে যে যেই জিনিসটা কোনো জিনিস দিয়ে বাধা রাখা হয়েছে অথবা কোথাও আটকিয়ে রাখা হয়েছে, আপনি যদি সেটা পৃথক করেন অথবা গতি সেখানে লাভ করান, তাহলে আপনি চুরি করে ফেলছেন। আর পশু পাখির মধ্যে আপনি যদি কি করেন, কোনোভাবে তার মধ্যে গতির সঞ্চার করেন। আর সর্বশেষ সম্মতিটা 2 প্রকারের হইতে পারে। তো টোটাল আপনি এরকম 16টা উদাহরণ পাবেন, যখন যদি সময় পান উদাহরণগুলো একটু দেখার চেষ্টা করবেন। উদাহরণগুলোর মধ্যে যদি আমরা বলি যে একটা উদাহরণ আছে যে কি করছে একজন ব্যক্তি, সে গাছটা কাটছে কিন্তু নিয়ে যাইতে পারে নাই, তো
তো বলতেছে যে চুরি হয়েছে কি হয় নাই, তার মানে চুরি হয়ে গেছে। এরপরে বলতেছে যে কোনো একটা পশুকে সে কি করছে, একটু পাতা দেখায় তার দিকে গতি সঞ্চার করছে, কিন্তু সে নিয়ে যাইতে পারে নাই, এখন চুরি হয়েছে কি হয় নাই, তো চুরি হয়ে গেছে। এরপরে যদি আপনি কি করেন, কোনো পশুকে যদি তার গতির পরিবর্তন করেন, সে হয়তো উত্তর দিকে যাচ্ছিল, আপনি দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছেন, আপনি চুরি করে ফেলছেন। এরপরে যেটা হচ্ছে যে ধরেন যে কেউ আপনার কাছে কিছু বিশ্বাস করে রাখলো, আপনি সেটা কি করলেন, বিক্রি করে ফেললেন। আমি আপনাকে একটা ধরেন যে কিছু জমা রাখলাম যে বা আমার জিনিসটা রাখেন কালকে নিয়ে যাব, এর মধ্যে আপনি কি করলেন, সেটা যে কোনোভাবে কিছু করে ফেললেন, তাইলে আপনি চুরি করেন নাই, অন্য অপরাধ করছেন। কোনটা? ওই ক্রিমিনাল বিচ অফ ট্রাস্ট করছেন, এটা তো আমি আপনারে রাখতে দিছিলাম। তো এইরকম আপনি টোটাল প্রায় 16টা পাবেন। ওই 16টার মধ্যে এই 5টা উপাদানই পাবেন। এই যে কোনো জায়গায় দেখবেন যে একটা জিনিস নাই, কোনো জায়গায় একটা জিনিস আছে। যেমন ধরেন যে দুইটা উদাহরণ আছে একই রকম। বলতেছে যে একজন স্বামী এবং স্ত্রী, স্বামীর কিছু কাপড় চোপড় আছে, স্ত্রী কি করছে, একজন গরিব লোককে সেগুলা দিছে স্বামীর অনুমতি ছাড়া, এখন চুরি হয়েছে কি হয় নাই। তো কন্ডিশন হচ্ছে যে না, এখানে চুরি হয় নাই, কারণ কাপড় চোপড় গরিবকে দিছে, ইন্টেনশনটা ভালো উদ্দেশ্যে দিছে, অতএব এটা চুরি হয় নাই। কিন্তু ওই স্ত্রী যদি কোনো দামি জিনিসপত্র, কোনো তার কোনো প্রেমিকাকে যদি সে গিফট করে, কোনো পরকীয়া প্রেম করে যদি ওকে যদি গিফট করে, তো এই ক্ষেত্রে চুরি হয়েছে। তো এই উদাহরণগুলোকে আপনারে বুঝতে হবে, সে কি করছে, যখন গরিবরে দিয়েছে স্বামীর অনুমতি ছাড়া, সেক্ষেত্রে চুরি হয় নাই। কিন্তু যখন স্বামীর অনুমতি ছাড়া মূল্যবান জিনিসটা সে অন্য কোনো পুরুষকে দিছে, তখন কিন্তু আবার চুরি হয়েছে। এর কারণ একটাই, ইন্টেনশনটা দেখানো গেছে এখানে। এখানে তার ইন্টেনশনটা ভালো ছিল, যে স্বামীর হয়তো পুরাতন কাপড় চোপড় আছে, তো সে দিয়ে দিছে। কিন্তু মূল্যবান জিনিসটা সে দিয়ে দিচ্ছে কাকে, যদি গরিবকে দিয়ে দিত তাও একটা কথা ছিল, সে দিচ্ছে তার প্রেমিককে। তো এই 16টা উদাহরণ আপনি একটু পড়ার চেষ্টা করবেন, তাইলে আপনার কনফিডেন্ট লেভেলটা বাড়বে। এখানে বলে চুরি হইছে না হয় নাই, এটাই হচ্ছে কথা। আর একটা উদাহরণ পাবেন যে আপনি কোনো একটা অনুষ্ঠানে গেলেন, বিয়ে বাড়িতে গেলেন, সেখানে একটা ভালো আংটি পাইলেন, আপনি কি করলেন, ও আংটিটাকে ওই বিয়ে বাড়ির মধ্যেই কোনো এক জায়গায় রাখে আসলেন, যেখানে অন্য কেউ যাতে না পায়, যাতে আপনি পরবর্তীতে সেটা দেখতে, পরবর্তী কোনো দিন গেলে নিয়ে আসতে পারেন। এখন চুরি হয়েছে কি হয় নাই, তো কথাটা হচ্ছে যে হ্যাঁ চুরি হয়ে গেছে। কারণ স্বাভাবিকভাবে আপনি যে জায়গায় রাখছেন কেউ খুঁজবে না, অতএব না খুঁজলে সে কেউ পাবে না। তো তার মানে এটা কি হইলো, জিনিসটা আপনি স্থানচ্যুত করছেন, অতএব আপনি চুরি করে ফেলছেন। এরপরে আপনি চুরির শাস্তিটা আপাতত, যেহেতু এখনো পরীক্ষার অনেক সময় বাকি আছে, চুরির শাস্তি মুখস্থ করে লাভ নাই, তারপরও প্যাটার্নটা চেষ্টা করবেন যে শাস্তিগুলো কিভাবে দেওয়া আছে। 4টা সেকশন আছে। একটা হচ্ছে সাধারণ চুরি, পথে ঘাটে যে কোনো জায়গায় চুরি করলেন, কম শাস্তি, মাত্র মাত্র আপনার 3 বছর হইতে পারে। এরপরে কারো বাড়ি থেকে চুরি করলেন, বসত বাড়ি থেকে যদি চুরি করে 7 বছর পর্যন্ত হইতে পারে। যদি আপনার বাড়িতে যারা কাজ করে, চাকর বাকর আছে, কাজের লোক আছে, নিজের লোক, আপন লোক যারা কাজ করে, এরা যদি চুরি করে, শাস্তিটা 7 বছর হইতে পারে। আর 4 নাম্বারটা বলে যে যখন চুরি করার ক্ষেত্রে প্রস্তুতি সহকারে যায়, যেমন চুরি করতে গেছে, বড় বড় রামদা নিয়ে গেছে, পিস্তল নিয়ে গেছে, যে বাধা দিলেই সে কি করবে, তাকে মারবে, হত্যা করবে, আঘাত করবে। আর অথবা রাস্তাঘাটেই আপনি চুরি করবেন, কিন্তু আপনি আরো 3-4 জন লোককে পূর্ব থেকে জায়গা ফিক্স করে রাখলেন, যে যাতে কি করা যায়, যদি ধরা পড়ে যাতে বাকিরা আসে আপনাকে সহযোগিতা করে। তো এটারে বলি যে আপনারা প্রস্তুতি সহকারে আপনি চুরি করলেন, এটার শাস্তি অনেক বেশি, 10 বছর পর্যন্ত হইতে পারে। তাহলে দেখেন সব চারোটাই কিন্তু চুরি। তাহলে সাধারণ চুরি 3 বছর, বাড়ি থেকে চুরি 7 বছর, নিজের লোকে চুরি করলে 7 বছর, আর যদি প্রস্তুতি সহকারে চুরি করেন 10 বছর। এইভাবে আপনি টোটাল চুরিটাকে যদি 1-2 বার করে নিজের মতো করে পড়তে পারেন, আপনার জন্য যথেষ্ট। এরপরে চলে আসি আমরা চুরির পরে বলপূর্বক আদায়। তো এটাতেও বলতেছে যে যখন কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে অথবা তার সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখায়। ক্ষতি মানে ইনজুরি, ইনজুরি মানে 4টা জিনিস আমরা জানি। আপনার নিজের শরীর হইতে পারে, সম্পত্তি হইতে পারে, আপনার ক্ষতি হইতে পারে, 4টা জিনিসের সম্পত্তির ক্ষতি সহ। তাহলে 1 নম্বরে ইচ্ছাকৃতভাবে যদি কোনো আপনি কোনো ব্যক্তিকে বা তার সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে কি দেখান, ক্ষতির ভয় দেখান। কি দেখান? ক্ষতির ভয় দেখান। আর এই ক্ষতির ভয় দেখিয়ে তার কাছ থেকে কোনো কিছু আদায় করেন। এখন কি আদায় করতে পারেন? আপনি তার কাছ থেকে সম্পত্তি নিতে পারেন, অথবা কোনো মূল্যবান জামানত যেমন চেক নিতে পারেন, বিল অফ এক্সচেঞ্জ নিতে পারেন, কোনো দলিলপত্র নিতে পারেন,
অথবা কোনো প্রকার দলিলপত্র চেকে কোথাও স্বাক্ষর নিতে পারেন। তাহলে তিনটা জিনিস হইতে পারে। আপনি যখনই ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তিকে অথবা তার নিকটাত্মীয় কাউকে ক্ষতির ভয় দেখিয়ে কি করবেন, কোনো সম্পত্তি, কোনো মূল্যবান জামানত অথবা কোনো জায়গায় কোনো কাগজে কোনো স্বাক্ষর নিলেন, তখন আমরা বলবো যে আপনি কি করলেন, এক্সটর্শন করলেন। এখন এরগুলা কেমন হইতে পারে, যেমন ধরেন যে আপনাকে আমি বললাম যে এই কাজটা করেন, এই সম্পত্তিটা দিয়ে দেন, নাইলে পত্রিকা আপনার বিরুদ্ধে এইরকম একটা পোস্ট দিয়ে দিব, একটা নিউজ প্রকাশ করব, বা এখন তো ফেসবুক শুরু হয়েছে যে এত টাকা আমারে দেন, নাইলে আপনার বিরুদ্ধে আপনি এটা করছেন, পত্রিকা আমি কি করব, ফেসবুকে একটা পোস্ট দিব। তো এই যে আমি টাকাটা নিচ্ছি, এটা হচ্ছে এক্সটর্শন করা। আপনার ছেলেকে আটকে রাখার হুমকি দিবে, মেয়েকে আটকে রাখার হুমকি দিচ্ছে, মানে আপনার তৎক্ষণাৎ কোনো ভয় নাই, কিন্তু আপনারা বলতেছে যে টাকা পয়সা দেন, কিছু দেন, এখানে স্বাক্ষর করেন। তাহলে এক্সটর্শনের ক্ষেত্রে আপনার তৎক্ষণাৎ কোনো ভয় থাকে না, কিন্তু ভয় আছে, আপনারা ভয় দেখাচ্ছে, এইটা মনে রাখবেন। এখন যদি আমরা চেষ্টা করি, এর শাস্তি আছে অনেকগুলা। এখন এই শাস্তিগুলো আপনার মুখস্থ কিন্তু থাকবে না, আর এখন থেকে মুখস্থ করে কোনো লাভ হবে না। এখন আপনি শুধু মূল সেকশনটা, তার উপাদানটা মুখস্থ রাখার চেষ্টা করবেন। যেমন ধরেন যেখানে বলতেছে যে সাধারণ শাস্তি মানে এক্সটর্শন 3 বছর পর্যন্ত। এরপরে 385-তে বলতেছে যে অপরাধ করার জন্য ব্যক্তিকে ক্ষতির ভয় দেখানো, যেখানে আপনি অপরাধটা করেন নাই, চেষ্টা করছেন। আপনি আমারে বলছেন যে ভাই এত টাকা দেন, নাইলে আপনার ছেলে মেয়েরে উঠাই নিয়ে আসবো, আপনি কিন্তু উঠাই নিয়ে যান নাই, কিন্তু এই যে আমি আপনার হুমকিটা দিলাম, চেষ্টাটা করলাম, অ্যাটেম্পটা করলাম, এটাও কিন্তু অপরাধ। এরপরে আপনারে আমি কিসের ভয় দেখাচ্ছি, যদি মৃত্যুর ভয় দেখাই, গুরুতর আঘাতের ভয় দেখাই, তাইলে আমার শাস্তিটা বাড়বে। তার মানে আপনার কাছে যিনি হুমকি দিচ্ছে, হুমকিটা কিসের দিচ্ছে, তার উপর ভিত্তি করে শাস্তি কম বা বেশি হয়। তো এই জন্য এগুলো এতগুলা কিন্তু এখন আপনার মুখস্থ করে লাভ নাই। মুখস্থ আপনি করবেন শুধু উপাদানটা, যে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তি বা তার নিকটাত্মীয়কে ভয় দেখাবে, ভয় দেখায় সম্পত্তি আদায় করবে, অথবা কোনো মূল্যবান জামানত নিবে, অথবা কোনো কাগজে কোনো জায়গায় স্বাক্ষর নেওয়ার চেষ্টা করবে, যেটা একটা ভ্যালুয়েবল সিকিউরিটি হিসাবে ব্যবহৃত হবে, তখন আমরা বলবো কি হইলো, এক্সটর্শন হয়ে গেল। তো আপনার প্রথম দায়িত্ব ডেফিনেশনটা, শাস্তিগুলো আপনার আপাতত দরকার নাই। এরপরে চলে আসি আমরা, ধরেন যে দস্যুতা কাকে বলে, 390। তো বলতেছে যে দস্যুতা নিজে কিছুই না, চুরিটাও কখনো দস্যুতা হইতে পারে, কখনো এক্সটর্শনটা দস্যুতা হইতে পারে। তাহলে দস্যুতা দুইটা জিনিস থেকে আসতে পারে, কোনো চুরিটাও দস্যুতা হইতে পারে, এক্সটর্শনটাও দস্যুতা হইতে পারে। তো চুরির ক্ষেত্রে বলতেছে যে চুরি করার 3টা সময়, আপনি চুরি করতে যাওয়ার সময়, চুরি করার সময়, চোরাই মাল নিয়ে আসার সময়, এই 3টা অবস্থায় আপনি যদি 3টা কাজ করেন, কি, 1 নম্বরে যদি কাউরে মৃত্যুর ভয় দেখান, যদি কাউরে আঘাতের ভয় দেখান, ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ আঘাতের ভয় দেখান, অথবা কাউরে অবৈধ অবরোধ আটক করার ভয় দেখান, তখন ওই চুরিটার চুরি থাকে না, আমরা বলবো যে রবারি হয়ে গেল। তাইলে চুরি আমরা ডেফিনেশন দেখলাম, কিন্তু ওই চুরি করার 3টা সময় ব্যক্তি যদি 3টা কাজ করে, ওই চুরির নামই হচ্ছে রবারি। একই রকম ভাবে চাঁদাবাজির ক্ষেত্রে দেখেন, একদম ইজি, যখন বলপূর্বক আদায়ের সময় ব্যক্তিকে তৎক্ষণাৎ, মানে আপনার দোকানেই চলে আসছে, আসে বলতেছে এটা টাকা পয়সা দিয়ে দেন, নাইলে এখনই মেরে ফেলবো, অথবা আঘাত করব, অথবা আপনারা আটক করে নিয়ে যাবে, তার মানে এক্সটর্শনে তৎক্ষণাৎ ভয় ছিল না, রবারিতে তৎক্ষণাৎ ভয়। তাহলে চুরি করার 3টা সময় যদি 3টা কাজ করেন, অথবা রবারি করার সময় যদি তৎক্ষণাৎ আপনি তার মৃত্যুর ভয়, আঘাত, অবরোধের ভয় দেখান, তখন ওই এক্সটর্শনটার নামই হচ্ছে রবারি। আশা করি যে আপনার জন্য বোঝা এর চাইতে সহজ আর কিন্তু কিছু নেই। চুরি আর এক্সটর্শন যদি আপনি পারেন, তাইলে অলরেডি আপনি রবারি পেরে গেছেন, আর কিছুই না। আর এই রবারিটাই যদি 5 জন বা 5-এর অধিক ব্যক্তি মিলে করে, তার নামই হচ্ছে ডাকাতি, আর কিছুই কিন্তু না। এরপরে যদি আমরা দেখি ডাকাতিটা একটু দেখার চেষ্টা করি, এই কাজটাই যদি কি করে, এই কাজগুলাই যদি 5 বা 5-এর অধিক ব্যক্তি মিলে যদি করে, তখন আমরা বলবো যে কি করছে, ডাকাতি করছে। তাহলে রবারি আর ডাকাতির মধ্যে পার্থক্য হচ্ছে শুধু লোক সংখ্যা। 5 জনের কমে হইলে রবারি, 5 বা 5-এর অধিক হইলে কি হবে, ডাকাতি, শেষ। তার মানে আমরা 4টা অপরাধের উপাদান জেনে গেলাম। আপনারও দায়িত্ব এই ছোট ছোট উপাদানগুলো আগে মুখস্থ করবেন, টোটাল শাস্তি একটাও মনে থাকবে না।
এরপরে শুধু এখানে আমরা একটা শাস্তি পাবো, যেটা শাস্তি মৃত্যুদণ্ড, সেটা মনে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমাদের ডাকাতি করতে গিয়ে যদি কেউ হত্যা করে 396 ব্যবহৃত হয়। আপাতত একটাই মুখস্থ করার চেষ্টা করবেন, ডাকাতি করতে গিয়ে যদি কেউ হত্যা করে তার শাস্তি মৃত্যুদণ্ড। এর আগে আমরা 9টা সেকশন দেখেছি, এটা সহ 10টা। এখন চলে আসি আমরা তারপরের যে অপরাধ আছে, যেটা বলতে দিলাম যে আমরা অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ। দুইটাই মাত্র সেকশন আছে। একটা হচ্ছে জীবিত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করলে 403, আর মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করলে 404। এইভাবে মনে রাখবেন যে 303 হচ্ছে জীবিত ব্যক্তির সম্পত্তি, 404 হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি। তো 1 নম্বর কন্ডিশন বলতেছে যে অসাধুভাবে, ওই যে আপনার উদ্দেশ্য কি থাকবে, কারো ক্ষতি করা বা নিজের লাভ করা। যদি আপনি আত্মসাৎ করেন বা নিজের ব্যবহারের জন্য, নিজের জন্য ব্যবহার করেন কোনো অস্থাবর সম্পত্তি, তখন আমরা বলবো যে কি করছেন আপনি, আপনি ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন করছেন। এটা একদম মজার একটা উদাহরণ যদি আমরা দেই, যেমন ধরেন যে আপনি কি করছেন, কোনো একটা অনুষ্ঠানে গেছেন, ধরেন যে ওই অনুষ্ঠানে আপনার বন্ধুর একটা আপনি ঘড়ি পাইছেন, আপনি জানেন এটা আপনার বন্ধুর, আপনি বাসায় নিয়ে আসতেন, তারপরের দিন একটা বিয়ে বাড়ি আছে, আপনার মনে হইলো বিয়ে বাড়িতে আমি এটা ব্যবহার করি, বিয়ে বাড়ি শেষ করে তারপরে তারে দিয়ে দিব। আপনি বিয়ে বাড়ি শেষ করে তারপরে তারে দিয়ে দিয়েছেন, স্বাভাবিকভাবে আপনি মনে করতেছেন যে আপনি কোনো অপরাধ করেন নাই। এই যে একদিন আপনি ব্যবহার করলেন, এই ডেফিনেশন বলতেছে যে আপনি অপরাধ করছেন। তার মানে কারো সম্পত্তি আপনি যদি কি করেন, অসাধুভাবে নিজের কাছে নেন অথবা কিছু সময়ের জন্য ব্যবহার করেন, তখনও আপনি অপরাধ করছেন। দুইটা উপাদান, একটা হচ্ছে কি আপনি অসাধুভাবে কারো সম্পত্তি আত্মসাৎ করলেন, অথবা কিছু সময়ের জন্য ব্যবহার করলেন, ওই ব্যবহারের ডেফিনেশনও বলতেছে যে আপনি অপরাধ করে বসে আছেন। যেমন ধরেন যে আমাদের এই যে অতীতে যে বিখ্যাত মামলাগুলো হয়েছে, বিশেষত যেমন যে আগে বিএনপির নেত্রী ছিল, তাকে কি করা হয়েছে, ওই যে বলে যে এতিমের টাকা আত্মসাতের জন্য শাস্তি দেওয়া হয়েছে। ওই যদি আপনি কেস হিস্টোরিটা যদি দেখেন, যে বাস্তবেই ওই বিচারকের কিছু করার ছিল না তারা শাস্তি দেওয়া ছাড়া। কারণ রাষ্ট্রপক্ষ এটা প্রমাণ করতে পারছে যে একটা রাষ্ট্র বা একটা ব্যক্তি তারে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে টাকা দিয়েছে, একটা অ্যাকাউন্টে রাখা হয়েছে, কোনো অপরাধ না। ওই টাকাটা কোনো কারণ ছাড়াই আপনি 3টা পৃথক অ্যাকাউন্টে নিয়ে গেছেন, কোনো কারণ ছাড়াই নিয়ে গিয়ে আপনি 2 বছর রাখছেন, রাখার পরে আবার ফেরত আনছেন। তাইলে এই যে 2টা বছর ওই টাকাটা আপনি অন্য জায়গায় রাখছেন, ফেরত আপনি কিন্তু দিচ্ছেন, এই ডেফিনেশন বলতেছে আপনি অপরাধী। তো বিচারক করবেটা কি? কারণ ডেফিনেশন বলতেছে যে কিছু সময় আপনি ব্যবহার করতে পারবেন না, যদি আপনি করেন সেখানে আপনার উদ্দেশ্যটা সৎ উদ্দেশ্য হইতে হবে। তো যারা ডিফেন্স লয়ার উদ্দেশ্য দেখাইতে পারে নাই যে কেন আপনি টাকাটা ওই 3টে অ্যাকাউন্টে নিয়েছেন, কি উদ্দেশ্য ছিল, ওইটা তারা ভালো উদ্দেশ্য দেখাইতে পারে নাই, তো বিচারকের কিছু করার নাই। তো যখন আপনি পরবর্তীতে হাইকোর্টে গেলেন, তারা তখন আইনের বাইরে গিয়েও কি করতে পারে, বিভিন্ন প্রকার কিছু করতে পারে। কিন্তু সাবঅর্ডিনেট কোর্টের বিচারকের ডেফিনেশনের বাইরে যাওয়ার সুযোগ খুব কম। তার মানে আমরা এখান থেকে বুঝলাম, কারো সম্পত্তি আপনি যদি তাকে ফেরত দেন, এর মধ্যবর্তী সময়ে যদি ব্যবহার করেন, তার মানে আপনি অপরাধ করছেন। এখন আসি মৃত ব্যক্তির সম্পত্তি। ধরেন যে একজন ব্যক্তি, আমাদের আশেপাশে কি হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে, রোড অ্যাক্সিডেন্ট করলে দেখবেন যে মানুষ মারা যাচ্ছে, আর মানুষ আসে তার ঘড়ি, মোবাইল এগুলো নিয়ে পালায়া যায়। তো ওই ব্যক্তিটা মারা যাচ্ছে, ওই সম্পত্তিটার হকদারকে, তার উত্তরাধিকারীরা, কিন্তু আপনি যে নিয়ে নিলেন, তো আপনি 404-এর অধীনে আসবেন। তাইলে যেই ব্যক্তি মারা যাচ্ছে তৎক্ষণাৎ ওই মৃত ব্যক্তির সম্পত্তি যা তার উত্তরাধিকারীর কাছে যাওয়ার কথা, সেটা যদি আপনি মেরে দেন, আপনি 404-এর অধীনে কি করলেন, অপরাধটা করলেন। এটা হইতে পারে কি আপনি নিজের অসাধু উদ্দেশ্যে আপনি আত্মসাৎ করলেন, অথবা নিজে ব্যবহার করলেন কিছু সময়ের জন্য, দুটাই অপরাধ। তাই এই দুটা সেকশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা জীবিত ব্যক্তি হইলে 403, মৃত ব্যক্তি হইলে 404, এইভাবে মনে রাখবেন। আর নির্দিষ্ট সময় ব্যবহার করাও অপরাধ, যদিও আপনি তারপরে সম্পত্তিটা তারে ফেরত দেন। এখন আসি সিবিটি, ক্রিমিনাল বিস অফ ট্রাস্ট, 405, 505 থেকে 409 পর্যন্ত, মূল সেকশন একটাই, 405। এখানে বলতেছে যে যে ব্যক্তি কোনোভাবে সম্পত্তির জিম্মাদার, কেউ আপনারে কোনো কিছু ইনট্রাস্ট করছে বা চুক্তি মোতাবেক আপনি কোনো একটা জিনিস রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাইছেন, তো এই জন্য বলতেছে যে যেই ব্যক্তি কোনো একটা সম্পত্তির কি জিম্মাদার, সে অসাধুভাবে যদি সেটাকে আত্মসাৎ করে, অথবা নিজে ব্যবহার করে, অথবা যেইভাবে চুক্তি মোতাবেক ওই সম্পত্তিটা ব্যবহার করার কথা এর বিপরীতে গিয়ে ব্যবহার করে,
অথবা ইচ্ছাকৃতভাবে কাউকে সেটা ব্যবহার করতে দেয়। এখানে 4টা উপাদান পাবো আমরা। তাহলে 1 নম্বর কন্ডিশন হচ্ছে আপনার কাছে কেউ একটা সম্পত্তি ইন্ট্রাস্ট করবে, আপনার কাছে রাখতে দিবে। আপনি সেটা আত্মসাৎ করতে পারেন, নিজে ব্যবহার করতে পারেন, অথবা যেই মোতাবেক সম্পত্তিটা আপনার অনুমতি দেওয়া হয়েছে ব্যবহার করার, আপনি এর বিপরীতে গিয়ে ব্যবহার করতেছেন, অথবা আপনি নিজে ব্যবহার করেন নাই, অন্য কাউরে ব্যবহার করতে দিয়েছেন। কেমন হইতে পারে? যেমন ধরেন যে ঢাকা শহরে একটা ফ্যামিলি হয়তো থাকে, তারা মাঝে মধ্যে আসে, সেখানে একজন কেয়ারটেকার রাখছে, বিদেশে চলে যায়, তো তাদের শুধু দেখাশোনার দায়িত্ব দিছে, সে পরিষ্কার করে রাখবে। এখন মালিক বিদেশে থাকে, এই সুযোগে সে মাঝে মধ্যে এটা কি করে, অন্যকে থাকতে দেয়, তার বিপরীতে টাকা পয়সা নেয়। এখন সে নিজে ব্যবহার করে না, অন্যকে ব্যবহার করতে সুযোগ দিচ্ছে, কিন্তু তারে বলা হয়েছে যে সে শুধু দেখাশোনা করবে। সে কি করতেছে? ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট করছে। তাহলে এই 4টা উপাদান আমরা মনে রাখবো। যখন আপনার কাছে কেউ সম্পত্তি কি করবে, বিশ্বাস করে রাখবে, আপনাকে জিম্মাদার হিসাবে বানাবে, বা কোনো চুক্তির মাধ্যমে আপনি একটা জিনিস ব্যবহার করার অধিকার পাবেন, তখন যদি আপনি সেটা আত্মসাৎ করেন বা নিজের ব্যবহারের জন্য করেন, বা যেইভাবে ব্যবহার করার কথা তার বিপরীতে গিয়ে ব্যবহার করেন, অথবা অন্য কাউকে ব্যবহার করার সুযোগ দেন, সর্বক্ষেত্রেই আপনি কি করলেন? ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট করলেন। এখন এটাও চুরির মতো 4 রকমের শাস্তি। চুরিটা যখন পড়বেন এটা একসাথে মিলায় নিবেন। তো চুরির ক্ষেত্রে আমরা কি পাইছিলাম? সাধারণ চুরির শাস্তি। তো এটাও একই রকম, সাধারণ ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। এরপরে বলতেছে যদি কুরিয়ার কোম্পানি যদি কি করে, আপনার সম্পত্তি আত্মসাৎ করে, আপনি বিশ্বাস করে দিয়েছেন আপনার এক বন্ধুর বাসায় পাঠানোর জন্য, কুরিয়ার কোম্পানি তারা মারে দিছে আপনার সম্পত্তিটা, তো তাদের 7 বছর পর্যন্ত জেল হইতে পারে। এখন আপনার বাসায় চাকর বাকর কেরানি যা আছে, যারা আপনার বাসায়, দোকানে, আপনার চেম্বারে কাজ করে, এদেরকে আপনি বিশ্বাস করে কোনো একটা জিনিস রাখতে দিচ্ছেন, কিছু করছেন, তারাই এটার অপব্যবহার করতেছে, তাইলে 7 বছর পর্যন্ত। আর 409 হচ্ছে সরকারি কর্মকর্তা অথবা ব্যাংকের লোক, এরা যদি আত্মসাৎ করে তাইলে শাস্তিটা 10 বছর এবং যাবজ্জীবনও হইতে পারে। আর এইটা কিন্তু বারবারই আসে, যে সরকারি লোক বা ব্যাংকের লোক যদি ব্যাংকের কোনো প্রপার্টি, সরকারি লোক যদি সরকারের কোনো প্রপার্টি আত্মসাৎ করে, তাইলে 409 ব্যবহৃত হবে। এখন এইটার সাথে আপনি সেম চুরিটা মিলায় নিতে পারেন কিভাবে? ওই যে আমরা পারলাম 369 সাধারণ চুরি, 380-তে কি ছিল? ঘরের মধ্যে চুরি, আর 381-তে ছিল আমাদের চাকর বাকরের চুরি, আর ওই যে প্রস্তুতি সহকারে চুরি। তাহলে এই দুইটাকে আপনি কপি পেস্ট করে একসাথে মনে রাখতে পারেন, আর এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসি আমরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ স্টোলেন প্রপার্টি। তাহলে আমরা চুরিটা শিখলাম কাকে বলে, এক্সটর্শন শিখলাম, রবারিটা শিখলাম, ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন শিখলাম, এবং ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। এর মাধ্যমে যে সম্পত্তিগুলো ওই চোর আত্মসাৎ করলো, নিয়ে গেল, এগুলাকে এক শব্দে 410-এ বলতেছে স্টোলেন প্রপার্টি। মাঝে মধ্যে এটাই আপনার এমসিকিউ আসে, স্টোলেন প্রপার্টি কত ধারায় আছে। তাইলে চোরাই সম্পত্তি কোনগুলো হবে? শুধু ডাকাতির সম্পত্তি ছাড়া বাকি সবগুলাই কিন্তু চোরাই সম্পত্তির মধ্যে চলে আসলো। দেখেন, চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ। এখন একটা জিনিস আমরা যেটা আসি সেটা হচ্ছে যে 411, 12, 13, 14 এই 4টা সেকশন আবার মাঝে মধ্যে বারবারই আসে। এই 4টা সেকশন একটু পৃথক করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই যে সম্পত্তিগুলার কথা বললাম আমরা এক শব্দে চোরাই মাল, এই চোরাই মালগুলা যদি কেউ কি করে, অসাধুভাবে চোরাই মাল জেনে শুনে, বিশ্বাস করার কারণ আছে জেনেও যদি গ্রহণ করে, যেমন দেখবেন যে মানুষ স্বর্ণ চুরি করে ওই কিছু কিছু দোকানে বিক্রি করে চোররা, এখন ওই দোকানদার যদি জেনে শুনে বুঝে সবসময় ওই যদি চোরাই মালগুলা গ্রহণ করে, ওই দোকানদার কিন্তু অপরাধী। তাহলে 411 হচ্ছে যখন আপনি জেনে শুনে বুঝে অথবা বিশ্বাস করার কারণ আছে যেটা চোরাই মাল, তারপরও আপনি কি করতেছেন? এটা গ্রহণ করতেছেন, আপনি অপরাধী 411-র অধীনে। 412টা হচ্ছে ডাকাতির মাল, এটা একটা পৃথক জিনিস। তাইলে যখন ওই যে আপনার চুরিটা আর এক্সটর্শনটা কি হইছে, দস্যুতা হইছে, কিন্তু যখন ওই কাজটা 5 বা 5-এর অধিক ব্যক্তি মিলে করছে, আমরা তারে বলছি ডাকাতি। তো ডাকাতির মালের জন্য পৃথক সেকশন। আপনি জেনে শুনে যখন ডাকাতদের কাছ থেকে সম্পত্তি গ্রহণ করবেন, এটার জন্য শাস্তি আপনার যাবজ্জীবনও হইতে পারে। এরপরে 413 বলতেছে যে যারা অভ্যাসগতভাবে চোরাই মাল বা চোরাই মালের ব্যবসায়ী, যারা অভ্যাসগত, মানে ওদের পেশাই ওটা, চোরাই মাল কোথা থেকে আসে ওরা ক্রয় করে বিক্রয় করে, এদের জন্য শাস্তিটাও যাবজ্জীবন দেওয়া আছে।
আর সর্বশেষ 414 বলতেছে যে ইচ্ছাকৃতভাবে যদি আপনি চোরাই মাল লুকাইতে অথবা ওইটাকে কোনো প্রকার ভাবে ডিসপোজ অফ করতে বা চোরাই মালের কোনো এক প্রক্রিয়ায় যদি সহযোগিতা করেন আপনি অপরাধী। তাহলে আমাদের এই 410 থেকে নিয়ে 414 পর্যন্ত প্রতিটা সেকশন পড়তে হবে। চোরাই মাল কাকে বলে, চুরির মাধ্যমে, বলপূর্বক আদায়ের মাধ্যমে, রবারির মাধ্যমে, ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন এবং ক্রিমিনাল বিস অফ ট্রাস্টের মাধ্যমে যে সম্পত্তি আসবে এদেরকে আমরা বলবো চোরাই মাল। আর এই চোরাই মাল যখন মানুষ জেনে শুনে বুঝে গ্রহণ করবে 411তে অপরাধী, যদি ডাকাতির মাল হয় তাহলে 412তে অপরাধী, যদি কেউ অভ্যাসগতভাবে চোরাই মালের ব্যবসা করে তাহলে 413তে অপরাধী, আর যখন আপনি জেনে শুনে বুঝে চোরাই মাল লুকাইতে অথবা ডিসপোজ অফ করতে কোনো প্রক্রিয়া যদি সহযোগিতা করেন আপনার জন্য 414। এখন আমরা চলে আসি পরের কনসেপ্ট, সেটা হচ্ছে চিটিং। এই চিটিংটা বুঝতে গেলে অনেক বড় সড়ো, আবার যদি 2 লাইনে বুঝতে চান শব্দ মাত্র 4টা। এখন আমরা দেখার চেষ্টা করি যে এখানে যে জিনিসটা আমাদেরকে বলতেছে যে যদি প্রতারণামূলক অথবা অসাধুভাবে, তাহলে 2টা উপাদান পাইলাম। আমরা পেনাল কোডের 24 আর 25-এ পড়ে আসছি যে অসাধুভাবে কাকে বলে, ফ্রডুলেন্টলি কাকে বলে। কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি অন্য কোনো ব্যক্তিকে প্রদান অথবা অন্য কোনো ব্যক্তির কাছে রেখে দিতে সম্মতি দিতে প্রলুব্ধ করে। তাহলে 1 নম্বর কন্ডিশন কি, আপনি কি করতেছেন যে একজন ব্যক্তিকে প্রলুব্ধ করতেছেন, উদ্দেশ্য হচ্ছে তার ক্ষতি করবেন বা যেই ক্ষতি তার হওয়ার কথা না এরকম তার ক্ষতি করাবেন, এই জন্য তাকে আপনি প্রলুব্ধ করতেছেন যে কোনো একটা সম্পত্তি সেটা যাতে কি করে কোনো একজন ব্যক্তিকে সে দিয়ে দেয়, অথবা কারো কাছে সম্পত্তি আছে আপনি এমনভাবে তারে বুঝাচ্ছেন যে ভাই ওটা থাক, ওটা নেওয়ার দরকার নাই। তাহলে এইটা একটা আপনার কন্ডিশন হইতে পারে। তাহলে চিটিং আমরা কাকে বলবো, 1 নম্বরে বলতে পারি যখন আপনি অসাধু উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে এমনভাবে প্রলুব্ধ করবেন যাতে সেই সম্পত্তিটা কারো কাছে রেখে দেয় অথবা যার কাছে আছে যাতে সে সেখান থেকে না নেয়, কিন্তু স্বাভাবিকভাবে সে সম্পত্তিটা দিত না বা তার কাছ থেকে সে অবশ্যই নিয়ে আসতো। এইটা একটা কন্ডিশন হইতে পারে। অথবা বলতেছে যে অন্যরকম ভাবেও চিটিং হইতে পারে, যে ইচ্ছাকৃতভাবে ইনটেনশনালি কোনো ব্যক্তিকে কোনো কাজ করা বা বিরত থাকতে প্রলুব্ধ করা যা সে প্রলুব্ধ না হলে করতো না, আর এই জন্য তার শরীর সম্পত্তি মন ক্ষতির ক্ষতি হয়, তবে তা প্রতারণামূলক ভাবে আপনি কি করলেন, চিটিংটা করলেন। কেমন হইতে পারে এটা, আগেরটাতে ছিল সম্পত্তি, এটাতে হচ্ছে কাজ। যে একজন ব্যক্তিকে বা আপনাকে যদি আমি এমন কিছু ভালো ভালো কথা না বলতাম তাইলে আপনি ওই কাজটা করতেন না। কেমন হবে, যেমন ধরেন যে আপনার বাড়ির আশেপাশে একটা জমি বিক্রি হবে, নর্মালি জমিটা বিক্রি হচ্ছে না, তো একজন ধরেন যে ডিসি অফিসে কাজ করে এরকম ব্যক্তি এসে আপনারা বললো যে ভাই জমিটা নিয়ে নেন, দাম বেশি হইলেও সমস্যা নাই, সরকার একটা বড় প্রজেক্ট করবে, আপনার জমির দাম 4 গুণ হয়ে যাবে। আপনি স্বাভাবিকভাবে ওই জমিটা কিনতেন না, কিন্তু ওই ব্যক্তি যখন আইসা আপনারা কি করলো, প্রলুব্ধ করলো, যার কারণে আপনি সম্পত্তিটা কিনছেন, পরে দেখলেন যে এরকম কোনো সরকারি কোনো প্রজেক্টই সেখানে নাই, তো আপনার সাথে কি ঘটলো, আপনি প্রতারিত হইলেন, চিট হয়ে গেল আপনার সাথে। তাহলে আগেরটা ছিল সম্পত্তি আপনি কারো কাছে রেখে দিতেন অথবা কাউকে দিয়ে দেওয়ার জন্য প্রলুব্ধ করা, আর এইটাতে হচ্ছে যে কোনো কাজ যেটা স্বাভাবিকভাবে আপনি করতেন না কিন্তু আপনারা আমি প্রলুব্ধ করার কারণে আপনি ওই কাজটা করলেন, আর এর কারণে আপনার শরীর অথবা সম্পত্তি অথবা মন অথবা খ্যাতির কি হইল, ক্ষতি হইল, তখন আমরা বললাম যে আপনার সাথে চিটিং হয়ে গেল। তাহলে আমরা এই চিটিং এর ক্ষেত্রে 2টা পৃথক জিনিস মনে রাখবো, একটা হচ্ছে কাউকে সম্পত্তি দিয়ে দিতে প্রলুব্ধ করা বা কারো কাছে রেখে দিতে প্রলুব্ধ করা, অথবা এমন কোনো কাজ করতে প্রলুব্ধ করা যেটা স্বাভাবিকভাবে আপনি করতেন না, এখন করার ফলে আপনার ইনজুরি হইল। ইনজুরি মানে আপনার শরীরের ক্ষতি হইতে পারে, সম্পত্তির ক্ষতি হইতে পারে, মনের ক্ষতি হইতে পারে, খ্যাতির ক্ষতি হইতে পারে। এখন আমরা যে জিনিসটা বলতেছি এখানে কিছু ব্যাখ্যাও দেওয়া আছে। যদি অসাধু উদ্দেশ্যে তথ্য গোপন করাটাও প্রতারণা, যেমন ধরেন যে আপনি একটা দোকানে একটা জিনিস কিনতে গেলেন, এখন আপনি দোকানদারকে জিজ্ঞেস করলেন যে ভাই এটা তো অরিজিনাল মনে হয় না, এটা তো ইন্ডিয়া থেকে আনা। দোকানদার চুপ মারে আছে, নীরব, সে কিছু বলতেছে না। এই তার নীরবতাটাও প্রতারণা হইতে পারে, সে উপাদানটা লুকাচ্ছে, সে বলতে পারতো যে না এটা বাংলাদেশি, না এটা অরিজিনাল না, কিন্তু সে নীরব আছে, তার মানে নীরবতার মাধ্যমেও প্রতারণা হইতে পারে। তাহলে এটাও একটা আপনার কি হইতে পারে এমসিকিউর অপশন, যে অসাধু উদ্দেশ্যে যদি তথ্য গোপন করা হয় এটার নাম কি হবে।
তাহলে অসাধু উদ্দেশ্যে তথ্য গোপন করা ইকুয়াল টু চিটিং, এটা মনে রাখবেন। এখন আমরা এটাকে যদি সামারি করি, আপনি যদি কিওয়ার্ড আকারে মনে রাখতে চান, তাইলে একটা আমরা পাইলাম কোনো প্রকার প্রপার্টি হবে, সম্পত্তি হবে, এটা কাউকে দিয়ে দিতে মানে ডেলিভারি করতে অথবা কারো কাছে রেখে দিতে আপনি কোনো ব্যক্তির সম্মতির জন্য প্রলুব্ধ করতেছেন, এইভাবে চিটিং হইতে পারে। অথবা কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃত আপনি কোনো কাজ করা বা তার কাছ থেকে বিরত থাকার জন্য আপনি তাকে প্রলুব্ধ করছেন, স্বাভাবিকভাবে সে করতো না বা বিরত থাকতো না। এইটা হচ্ছে আমাদের 415-এর মূল উপাদান। তো এই 415 থেকে সেকশন নাম্বারটা জিজ্ঞেস করে চিটিং কত ধারায় আছে, বা বলতে পারে যে নিচের কোনটা চিটিং না। তাহলে আপনি এই 4টা জিনিস মাথায় রাখবেন, যে এই 4টা, একটা হচ্ছে যে আপনি কাউরে প্রলুব্ধ করতেছেন সম্পত্তি কাউরে দিয়ে দিতে, এটা হইতে পারে। অথবা কারো কাছে আপনার সম্পত্তি আছে, আপনি প্রলুব্ধ করতেছেন যে নেওয়ার দরকার নাই। অথবা আপনি কোনো কাজ করার ব্যাপারে যেটা স্বাভাবিকভাবে আপনি কাজটা করতেন না, কাউকে প্রলুব্ধ করতেছেন কাজটা করার জন্য, যার মাধ্যমে তার ক্ষতি হবে। অথবা একটা কাজ স্বাভাবিকভাবে সে প্রতিদিন করে, আপনি তারে প্রলুব্ধ করছেন যে ভাই আজকে কাজটা কইরেন না, এর মাধ্যমে তার ক্ষতি হইলো, তার মানে আপনি চিটিং করলেন। তাহলে টোটাল আমরা যদি বলি 4 ভাবে চিটিং হইতে পারে। এই 4টা যদি আপনি নিজের মতো করে আপনি নিজে শর্ট নোট করে নিতে পারেন, তাহলে চিটিং আপনি কোনোদিন আর ভুলবেন না। এখন আসি 416, একটা পৃথক সেকশন আছে, বলতেছে যে চিটিংটা করা হয় যদি ছদ্মবেশে। যেমন ধরেন যে একজন লোক এসে আপনারে বললো মুদি দোকান করেন, আপনি বললো যে সেই এলাকায় নতুন আসছে, সে হচ্ছে এসপি, পুলিশ, ওসি। তো পুলিশ আপনার কাছ থেকে সে কি করলো, এই পরিচয়টা দিয়ে সে আপনার কাছ থেকে কিছু জিনিস নিয়ে গেল, বাকি নিয়ে গেল। স্বাভাবিক ব্যক্তি হইলে আপনি কিন্তু দিতেন না। এখন নতুন আসছে পুলিশ সাহেব বলে আপনি দিচ্ছেন, তো সে কি করছে, ছদ্মবেশে আপনার সাথে প্রতারণা করছে। তো এইটা বলতেছে যে চিটিং বাই পার্সোনেশন, ভুয়া পরিচয়ে প্রতারণা। এই বলতেছে যে ভুয়া পরিচয় দুই ভাবে হইতে পারে, প্রতারণা করা কোনো ব্যক্তির নাম, অথবা প্রতারণা করা কোনো মৃত ব্যক্তির নাম, অথবা কোনো ব্যক্তি যেটা দুনিয়াতে অস্তিত্বও নাই। 3 ভাবেই হইতে পারে ছদ্মবেশ। একটা হচ্ছে যে ধরেন থানায় করিম নামে একজন পুলিশ অফিসার আছে, তার নাম ব্যবহার করলো, যে করিম বলছে জিনিসটা দেওয়ার জন্য, আপনার কাছ থেকে নিয়ে গেল। এটা হচ্ছে ব্যক্তিটার অস্তিত্ব আছে, বাস্তব ব্যক্তি। অথবা একজন ব্যক্তি মারা গেছে অলরেডি, তার নাম ব্যবহার করতেছে। অথবা এমন নাম ব্যবহার করলো যেটার কোনো অস্তিত্ব নাই, কাল্পনিক একটা নাম ব্যবহার করে আপনার সাথে প্রতারণা ঘটতে পারে। তাহলে 416-র মূল ধারণা হচ্ছে আপনার সাথে প্রতারণা ঘটবে পরিচয় গোপন করে। এরপরে যদি আমরা চলে আসি শাস্তির ক্ষেত্রে, শাস্তির ক্ষেত্রে মূলত আমরা এখানে 3টা সেকশন পাবো। 417 হচ্ছে যে আমাদের সাধারণ প্রতারণার শাস্তি, আর 418-তে বলতেছে যে যার দায়িত্ব ছিল সম্পত্তি রক্ষা করা, মানে যাকে আপনি বিশ্বাস করে, যার উপর ন্যস্ত ছিল যে সম্পত্তিটা রক্ষণাবেক্ষণ করবে, সে যখন আপনার সাথে প্রতারণা করবে, তার জন্য 418 শাস্তিটা একটু বেশি, 3 বছর। আর 419 হচ্ছে এই যে আমরা 416-তে দেখলাম ছদ্মবেশে প্রতারণা করলে 419, তো এটার শাস্তিও হচ্ছে 3 বছর। তাহলে আপনি এটা 2 ভাগে ভাগ করে নিতে পারেন। ছদ্মবেশের জন্য 2টা সেকশন পাবো, 416 ডেফিনেশন, 419-এ তার শাস্তি। আর বাকিগুলোর জন্য আমরা 417 পাচ্ছি সাধারণ শাস্তি, 478 বলতেছিল যার দায়িত্ব ছিল, আর 420-এ বলতেছে যেটা, 420টা আমরা সবাই জানি 420। আশেপাশে আমাদের কারো দেখা হইলে আমরা বলি যে লোকটা 420। 420 হওয়ার জন্য 2টা জিনিস কম্পালসারি, একটা হচ্ছে আপনার সাথে প্রতারণা ঘটবে, আর দ্বিতীয়ত সম্পত্তিটার হস্তান্তর ঘটবে। যদি হস্তান্তর না ঘটে ওইটা 420-এর মধ্যে আসবে না। যেমন ধরেন যে একজন ছেলে এবং একজন মেয়ের মধ্যে যদি আমরা বলি যে প্রেম ভালোবাসা যায়, কিছু হোক, একটা সম্পর্ক হোক, বিয়ে শাদী করবে বলছে, করে নাই, এটা সাধারণ চিটিং পর্যন্ত আছে। যখন এই প্রতারণার মাধ্যমে সে মেয়ের কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে গেল, তখন 420-এ আসবে। তাহলে একই জিনিস, যখন স্বাভাবিকভাবে তার সাথে একটা প্রতারণা ঘটছে, 417 আসবে। কিন্তু যখন ওই প্রতারণার মাধ্যমে কোনো সম্পত্তি যুক্ত থাকবে, তখন 420। তাহলে 420-এ আসতে গেলে 2টা জিনিস কম্পালসারি, প্রতারণাও ঘটবে আর প্রতারণার মাধ্যমে একটা সম্পত্তি নিয়ে যাবে, তখনই আসবে শুধু 420, এইটা মনে রাখবেন। তাহলে আমাদের এই 415 থেকে 420 প্রতিটা সেকশনই গুরুত্বপূর্ণ, এখানে বাদ দেওয়ার মতো সুযোগ কিন্তু আমাদের নাই, এটা একটু মনে রাখবেন। এখন এই 420-এর যে শাস্তিটা মাঝে মধ্যে আসে,
420-এর শাস্তিটা কি হইতে পারে? 7 বছর পর্যন্ত জেল হইতে পারে। এইটা মনে রাখলে যথেষ্ট, অন্য কিছুর দরকার নেই। বাকি আমাদের 421, 422, 423, 424 এই 4টা সেকশন আমাদের দরকার নাই, এগুলো আপনি বাদ দিতে পারেন। পেনাল কোডের সবচেয়ে মৃত সেকশন হচ্ছে এই 4টা। এরপরে মিসচিপটা আমরা অলরেডি কিছুটা ধারণা পাইছি, তারপরেও একটু ব্যাখ্যা সহ যদি আমরা বলি, 425 নম্বর সেকশনটা ভালো করে পড়ার চেষ্টা করবেন। এইটা জিজ্ঞেস করে আপনাকে মিসচিপ কত ধারায় আছে। বলতেছে যে কোনো ব্যক্তির ইচ্ছা, ইন্টেনশন অথবা নলেজ, দুইটা জিনিস, হয় তার ইচ্ছা আছে অথবা স্বাভাবিকভাবে জ্ঞান আছে, যার মাধ্যমে সে কি করতেছে? অবৈধ ক্ষতি করতেছে। আর এই ক্ষতিটা জনসাধারণ হইতে পারে, কোনো ব্যক্তি বিশেষের হইতে পারে, কোনো সম্পত্তি ধ্বংস করতে পারে, বা সম্পত্তির কর্মক্ষমতা সে চেঞ্জ করে দিতে পারে, সম্পত্তিতে পরিবর্তন আনতে পারে। এই রকম যদি কোনো কাজ করা হয় তখন আমরা বলবো যে সে কি করলো? মিসচিপ করলো। তার মানে মিসচিপ মানে ধরেন যে আপনার সম্পত্তিটা আগুনে পুড়াই দিলে এমনও হইতে পারে, ধ্বংস করে ফেললে এমনও হইতে পারে, বা 50% ধ্বংস করলে এমনও হইতে পারে, বা ধ্বংস করে নাই কিন্তু কর্মক্ষমতা কমায় দিছে, আগে যেভাবে ব্যবহার করতেন এখন ওইভাবে পারতেছেন না। তার মানে কোনো প্রকার ম্যাটেরিয়ালগত যদি পরিবর্তনও করে, এটাও মিসচিপের মধ্যে আসবে। তাহলে এটা ছিল আমাদের 425-এর মেইন উপাদান। শাস্তিগুলো আপনার মুখস্থ করার দরকার নেই, শাস্তি নর্মালি কিন্তু আসে না, এই জিনিসটা মনে রাখবেন। আর এখানে আমাদের দুইটা ব্যাখ্যা দেওয়া আছে। বলতেছে যে একজন ব্যক্তি নিজের সম্পত্তি নিজেও ক্ষতি করতে পারে। ধরেন যে আপনার একটা মোটরসাইকেল আছে, আপনি নিজে কি করলেন? মোটরসাইকেলের ভিতরে কিছু পরিবর্তন করলেন, যার কারণে তার দামটা কমে গেল। এর মাধ্যমে আপনি অপরাধ করতে পারেন। কখন? যেমন ধরেন যে আপনার কাছে কেউ টাকা পয়সা পাবে, আপনি জানেন যে আপনার মোটরসাইকেলটা নিয়ে যাবে, বিক্রি করে টাকাটা আদায় করবে। আপনি কি করলেন? তার মধ্যে নিজের সম্পত্তি নিজে ক্ষতি করলেন, যাতে আসে দেখার পর তার মনে হয় যে এটা বিক্রি করে তো আমি টাকা পাবো না। তাহলে নিজের সম্পত্তির মধ্যেও নিজে মিসচিপ করা যায়, এইটা একটা ব্যাখ্যা। আরেকটা হচ্ছে যে আপনি যদি ধরেন যে করিম, এটা আপনি কি করলেন? একটা মোটরসাইকেলের কোনো ক্ষতি করবেন, আপনি চিন্তা করছেন এটা করিম সাহেবের মোটরসাইকেল, এই ভেবে আপনি কাজটা করছেন, কিন্তু ওই মোটরসাইকেলটা আসলো ধরেন যে রহিম সাহেবের, তারপরে একই অপরাধ হবে। যেমন ওই যে 301 আমরা পড়ছি, আপনি রহিমরে হত্যা করলে যে অপরাধ হবে, ভুলে যদি করিমরে হত্যা করেন একই অপরাধ হবে। তার মানে হচ্ছে ভুল মালিকের সম্পত্তির যদি মিসচিপ করেন, শাস্তি আপনার জন্য একই থাকবে, কোনো প্রকার পার পাবেন না। এতটুকুই গুরুত্বপূর্ণ, আর কিছু কিন্তু আমাদের দরকার নেই। এরপরে চলে যান মিসচিপ 441। বলতেছে যে যখন কোনো ব্যক্তি কি করে? অন্যের সম্পত্তিতে প্রবেশ করে অপরাধ করার জন্য। তাইলে 1 নম্বর উপাদান, আপনি কারো সম্পত্তিতে কোনো একটা অপরাধ করবেন, এই উদ্দেশ্যে প্রবেশ করা মাত্রই আপনি অপরাধ করলেন। অথবা আপনি প্রবেশ করে তারে ভয় দেখাবেন, অথবা তারে অপমান করবেন, অথবা তার বিরক্তির কারণ হচ্ছেন আপনি। এমনও হইতে পারে উল্টা, বলতেছে যে আপনি প্রবেশ তো করছেন ভদ্রভাবে, কেউ আপনাকে জন্মদিনের দাওয়াত দিছে, অথবা তার বাসায় কোনো অনুষ্ঠান ছিল, আপনি প্রবেশ করছেন তার বাড়িতে, এখন সবাই চলে গেছে, আপনি যাচ্ছেন না, তারপরও আপনি ক্রিমিনাল ট্রেসপাস করছেন। তাহলে ক্রিমিনাল ট্রেসপাস বলতে দুইটা জিনিসকে বোঝাচ্ছে। একটা হচ্ছে আপনি জোরপূর্বক অপরাধ করার জন্য প্রবেশ করছেন, অথবা পূর্বে শান্তিপূর্ণ বৈধভাবে প্রবেশ করছেন, কিন্তু আপনি বসে আছেন অপরাধ করার জন্য, কাউরে ভয় দেখানোর জন্য, কাউরে অপমান করার জন্য। দুই দিক থেকেই সংজ্ঞাটা বুঝবেন। তাহলে ক্রিমিনাল ট্রেসপাস মানে প্রবেশ করা প্লাস পূর্বে বৈধভাবে প্রবেশ করছেন, এখন বের হচ্ছেন না, এটাও অপরাধ। এই 4টা উপাদান যদি আপনার মনে থাকে, তাইলে আপনি ক্রিমিনাল ট্রেসপাস আপনার জন্য যথেষ্ট। এরপরে ধরেন যে এই কাজটাই যখন আপনি বাড়ির মধ্যে করবেন, তখন আমরা বলি যে হাউস ট্রেসপাস। এই কাজটাই যখন আপনি বাড়ির ভিতরে নির্দিষ্ট একটা রুমে করবেন, তখন আমরা বলি যে লার্কিং হাউস ট্রেসপাস। তো এগুলা নর্মালি আমাদের দরকার নাই, পড়ারও আপনার দরকার নেই। আপনি শুধু যেটা পড়বেন ওই যে হাউস ব্রেকিং 445। এর ভিতরে এতটুকু মনে রাখলেই যথেষ্ট যে 6 প্রকারের কোনো এক প্রকারে যদি আপনি কারো গৃহে প্রবেশ করেন, ওইটার আমরা হাউস ব্রেকিং বলবো। এখন এই 6 প্রকার যখন আপনি পড়তে যাবেন, মনে হবে যে সবগুলো একই রকম, তো এই জন্য এটা মুখস্থ করার কোনো কাজ নাই, এটা আপনি বাদ দিতে পারেন। তবে এতটুকু মনে রাখবেন, নর্মালি এগুলা বলে যে ধরেন যে আপনার ঘরের দরজা আপনি আমার জন্য খুললেন, আপনি আমার অনুমতি দিচ্ছেন না, আমি প্রবেশ করছি, এটাও হাউস ব্রেকিং। অথবা আপনি বন্ধ রাখছেন, আমি তালা ভেঙে প্রবেশ করছি, এটাও হাউস ব্রেকিং।
আপনার পিছনের রাস্তা দিয়ে ধরেন যে চিকন একটা রাস্তা রাখছেন, যেখান দিয়ে মাঝে মধ্যে দরকার হইলে বের হন, ওইখান দিয়ে প্রবেশ করলেও হাউস ব্রেকিং। আপনার বাসার ওই যে ছাদের উপর দিয়ে আসলেও হাউস ব্রেকিং, মাটির নিচে দিয়ে গর্ত করে ঢুকলেও হাউস ব্রেকিং। মানে কোনো জায়গা দিয়ে আপনি বাদ দিতে পারবেন না যে আমি তো মাটির নিচে দিয়ে আসছি, আমি তো আকাশ দিয়ে আসছি, এটা না। তাইলে কারো জায়গায়, কারো বসত বাড়িতে তার অনুমতি ছাড়া যখন আপনি 6 প্রকারের কোনো এক প্রকারে যাবেন, এর নাম হচ্ছে হাউস ব্রেকিং। এটাই হচ্ছে আমাদের মূল আলোচনা। বাকি অন্য সেকশনগুলো আপাতত আপনার দরকার নেই। তাহলে আমরা বলবো, যারা এই পেনাল কোডের ভয় ভীতি দূর করতে চান, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আগে এই অপরাধগুলার নাম জানবেন, অপরাধগুলা কোন কোন সেকশনে আছে এটা বুঝবেন, অপরাধগুলোর উপাদানটা বুঝবেন, শাস্তিগুলো আপাতত বাদ দেন। শাস্তি এখন পড়তে গেলে আপনার অনেক হিবিজিবি মনে হবে। তাইলে 1 নম্বরে আপনি চুরি লিখবেন, যে 378 থেকে 382 চুরি আছে, এতটুকু আগে মনে রাখবেন। এরপরে যে চুরির 5টা উপাদান মনে রাখবেন, যথেষ্ট আপনার জন্য। এরপরে চাঁদাবাজিটা মনে করার চেষ্টা করবেন, কত সেকশন থেকে কত সেকশনে আছে, 383 থেকে 389। চাঁদাবাজির মূল উপাদানটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এরপরে আমরা এই যে দস্যুতার মধ্যে চলে যাবেন, দস্যুতা এবং ডাকাতি মূলত একই জিনিস। তাহলে দস্যুতার ডাকাতি একই জিনিস, শুধু লোক সংখ্যার ব্যবধান হয়, আর কিছু কিন্তু না। এরপরে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশনে 2টা সেকশন আছে, জীবিত ব্যক্তি একটা, মৃত ব্যক্তি একটা। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট 405 থেকে 409 পর্যন্ত। এইভাবে আপনি তার হরাইজনগুলো মনে রাখার চেষ্টা করবেন, যে কোথায় শুরু হইলো কোথায় শেষ হইলো। আপনি 2 দিন প্র্যাকটিস করলেই দেখবেন যে আপনার একদম মুখস্থ হয়ে গেছে। এরপরে প্রতারণাটা 415 থেকে 420। তারপরে মিসচিপটা 415 থেকে 440। এরপরে ক্রিমিনাল যেই ট্রেস পাসটা আছে 441 থেকে 462। কয়টা আপনি বারবার লিখেন, 10 বার লিখেন, বাংলা নাম, ইংরেজি নাম, এগুলো আগে মুখস্থ করেন। যখন আপনি এগুলোতে 100% ক্লিয়ার হইলেন, তখন আপনি যাবেন শাস্তিগুলা কিভাবে মনে রাখা যায়, গুরুত্বপূর্ণ কোন শাস্তিটা মনে রাখবেন। তাহলে আপনার কাছে টোটাল যে পেনাল কোডটা ইজি মনে হবে। আর একই রকম যেমন আমরা ক্লাসের প্রথমে বলে দিছি, যে ওই যে হত্যা নরহত্যার ক্ষেত্রেও 299, পাশাপাশি 300 নম্বরে এই 2টা সেকশন। এরপরে আঘাত, গুরুতর আঘাতের 319 এবং 320 মনে রাখবেন। এরপরে অবৈধ অবরোধ এবং অবৈধ বাধার ক্ষেত্রে এই যে 339 এবং 340টা মনে রাখার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে আমাদের 350-এ হচ্ছে আমাদের ক্রিমিনাল ফোর্স, আর 351-তে হচ্ছে অ্যাসল্ট। এরপরে 359 থেকে নিয়ে 364 পর্যন্ত কিডন্যাপ এবং অ্যাবডাকশন। মাত্র এই কয়টা সেকশন যখন আপনার আয়ত্তে চলে আসবে, টোটাল পেনাল কোডই আপনার আয়ত্তে, তখন যখন পরীক্ষা নিকটবর্তী হবে, তখন গুরুত্বপূর্ণ শাস্তিগুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে এই যে এত বড় পেনাল কোডের যে ভয় ভীতি আপনার মনের মধ্যে, এটা কিন্তু চলে যাবে। তো একটু পড়তে হবে, পড়ার অভ্যাস করবেন, তাহলে আশা করি